ইমিউনোগ্লোবিলিন সিএস করাতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে গিয়ে মোটামুটি আপনার অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস এবং ওভারঅল ইউটিআই নিয়ে কথাবার্তা। বইয়ের মধ্যে যা আছে এগুলো দেখবেন। সাথে হচ্ছে আর ছোট্ট আরেকটা কথা আমরা একটু জাস্ট কথা বলবো। এছাড়া মোরাললেস দেখবেন যে হেপাটাইটিস এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট কিন্তু ওভারঅল সেম। সো হেপাটাইটিস এ নিয়ে যদি আমরা একটু কথা বলি, ওকে, তো হেপাটাইটিস এ নিয়ে যদি আপনারা আমরা একটু কথা বলি যে হচ্ছে গিয়ে আপনার হেপাটাইটিস এ আপনার যেহেতু হচ্ছে গিয়ে হেপাটাইটিস এ যেহেতু হচ্ছে গিয়ে আমার রোগী আমার কাছে আসলে বা হচ্ছে যেহেতু আমার ইনফেকশন হওয়ার একটা চান্স আছে, আমার মাকে কিন্তু আমি হেপাটাইটিস এর ভ্যাকসিন ডিউরিং প্রেগন্যান্সিও আমি দিতে পারবো। এই জিনিসটা আমার মনে হয় হচ্ছে কি জানার মতন একটা কথা, যে হচ্ছে আপনার মনে করেন রোগী এসে বললো যে তার বাসায় এরকম চারপাশে মানে বাসার মধ্যে সবার হচ্ছে হেপাটাইটিস এ দিয়ে ইনফেকশন হয়েছে, তার এখনো কিছু হয় নাই, এখন আপনার কাছে আসছে যে হচ্ছে কি এখন সে প্রোফাইলেক্সিস হিসেবে কিছু নিতে পারে কিনা বা কিছু করতে পারে কিনা টু প্রিভেন্ট হেপাটাইটিস এ ইনফেকশন। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা এটা জাস্ট জেনে রাখবো যে আমার রোগী যদি এক্সপোজড হয়ে যায় টু দি ভাইরাস উইদিন 2 উইকস, আমি রোগীকে যদি হচ্ছে ইমিউনোগ্লোবিলিন দেই তাহলে কিন্তু আমি হেপাটাইটিস এটাকে প্রিভেন্ট করতে পারবো। আর আরেকটা কথা যেটা আমরা মাথায় রাখবো, যে ধরেন আপনার রোগীর অ্যাকিউট হেপাটাইটিস এ ইনফেকশন নিয়ে রোগী আপনার কাছে এখন আসলো তার ডেলিভারির জন্য, হ্যাঁ, রোগীর ডেলিভারি হয়ে গেলে আমরা মাথায় রাখবো যে এই রোগী যদি উইদিন 2 উইকস অ্যাক্টিভ ইনফেকশনের উইদিন 2 উইকস যদি আমার রোগীর ডেলিভারি হয়ে যায়, সেই ক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই আপনাকে ইমিউনোগ্লোবিলিন দিতে হবে। সো এই দুইটা লাইন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় হেপাটাইটিস এ থেকে জানার মতন। এছাড়া বাদ বাকি যেগুলো হচ্ছে আপনাদের মেডিসিনের পরে, এগুলো আমরা সবাই পারি, যে হচ্ছে গিয়ে অ্যাডিকুয়েট রেস্ট নিবে, সে হচ্ছে গিয়ে হাইড্রেশন মেনটেন করবে, নিউট্রিশন মেনটেন করবে, এবং হচ্ছে গিয়ে কোনো হেপাটোটক্সিক ড্রাগস নিবে না, বা হচ্ছে গিয়ে কোনো সেডেটিভ নিবে না, কোনো এনসাইড নিবে না। এই সমস্ত কথাগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা মোরালেস সবাই লিখতে পারবো ভাইরাল হেপাটাইটিসে। আর দুইটা এক্সট্রা কথা আমরা বলেছি, যে হচ্ছে অ্যাক্টিভ ডিজিজ যদি থাকে 2 সপ্তাহের মধ্যে ডেলিভারির সময়, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাকে আপনি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন দিবেন। এবং আর একটা কথা বলেছি, যে হচ্ছে গিয়ে যদি আপনার হচ্ছে গিয়ে যদি এক্সপোজড হয়ে যায় আমার প্রেগনেন্ট মাদার টু এইচএভি ভাইরাস, সেই ক্ষেত্রে আমি মাকে ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিতে পারবো টু প্রিভেন্ট এইচআইভি। এখন আসেন যে হেপাটাইটিস ই নিয়েও আমরা একই সাথে কথা বলে দিই। হেপাটাইটিস ইর ক্ষেত্রেও হচ্ছে কি আমরা ম্যানেজমেন্টটা একসাথে ইনশাল্লাহ সুন্দর করে বলে দিব। ম্যানেজমেন্ট সবই একই সেম থাকবে। হেপাটাইটিস সি এর ক্ষেত্রে আমরা জাস্ট যেটা জেনে রাখবো, যে আপনার অন্যান্য হেপাটাইটিসে মানে অন্যান্য ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে আপনার ইনফেকশনের প্রেগনেন্সির উপরে তেমন কোনো এফেক্ট থাকে না, প্রেগনেন্সির ইনফেকশনের উপরে তেমন কোনো এফেক্ট থাকে না, দুজন দুজনের মতন চলতে থাকে। কিন্তু হেপাটাইটিস ই ভাইরাস যেটা, এটার সমস্যা হচ্ছে প্রেগনেন্সিতে হেপাটাইটিস ই ভাইরাসটা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। এটা আমরা জানি যে ম্যাটারনাল মর্টালিটি ইন কেস অফ হেপাটাইটিস ই ভাইরাস ইনফেকশন হচ্ছে 15 to 20%। প্রত্যেক 4টা মায়ের মধ্যে একজন আপনার হেপাটাইটিস ই ইনফেকশনের মা মারা যাবে। সো এটা নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন থাকি। সো এই ম্যাটারনাল মর্টালিটিটা সম্পর্কে হচ্ছে কি আমরা একটু জেনে রাখবো। এবং হেপাটাইটিস ই ইনফেকশন হইলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার প্রথম কথাই থাকবে হচ্ছে হসপিটাল অ্যাডমিশন। এই কথাটা প্রথমে লিখে তারপরে কেন করলেন, কারণ হচ্ছে কি ম্যাটারনাল মর্টালিটি অনেক বেশি থাকে, তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল ম্যানেজমেন্টটা লিখবো। সো আসেন আমরা হেপাটাইটিস বি নিয়ে একটু কথা বলবো, তারপরে হচ্ছে গিয়ে ম্যানেজমেন্টটাতে চলে যাব স্পেসিফিক। আর মানে হেপাটাইটিস বি এর স্পেসিফিক ম্যানেজমেন্ট এবং ওভারঅল হেপাটাইটিস এর ম্যানেজমেন্ট আমরা একসাথে বলে দিব। এটার পরে আমরা ইনশাল্লাহ, যেহেতু আজান দিয়েছে, তারপরে আমরা ব্রেকে যাব। সো আসেন যে হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে আমরা একটু কথা বলবো। যে প্রথমেই আমার জানতে হবে হেপাটাইটিস বি ভাইরাসটা আমার কোন কোন রুটে ট্রান্সমিটেড হতে পারে। হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে গিয়ে আমরা জানি যে হচ্ছে গিয়ে আপনার ভায়া হিউম্যান ফ্লুইড, যেমন কিনা হচ্ছে গিয়ে আমার ব্লাড ট্রান্সফিউশন, অথবা হচ্ছে গিয়ে ভায়া এনি প্যারেন্টারাল রুট, আমার যদি ব্লাড ট্রান্সফিউশন বা হচ্ছে গিয়ে ইউজিং অফ সেম সিরিঞ্জ বা সেম নিডলস, বা হচ্ছে গিয়ে আপনার ডিউরিং সেক্সুয়াল কন্ট্যাক্ট বা ভার্টিক্যাল ট্রান্সমিশন, যে জায়গাটাতে আমরা এখন যাব, যে ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে ভায়া প্লাসেন্টাল রুট, অথবা হচ্ছে গিয়ে দেখা যাবে যে আমার ডিউরিং ডেলিভারিও আমার ইনফেকশন হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা একটু মাথায় রাখবো যে সবার ক্ষেত্রেই কি ইনফেকশন হবে, হেপাটাইটিস বি ভাইরাস মানে হেপাটাইটিস বি ভাইরাসের মা থাকলে কি পজিটিভ হবে। এই ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে যেই সমস্ত মা আপনার সেরো পজিটিভ মানে HbSAg পজিটিভ যেসব মা, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে 90% ক্ষেত্রেই হচ্ছে আপনার বাচ্চা ইনফেক্টেড হতে পারে। আর যে সমস্ত বাচ্চা ইনফেক্টেড হবে তাদের মধ্যে দেখা যাবে যে 25% বাচ্চা কিন্তু আপনার মারা যেতে পারে ডিউ টু
সিরোসিস অফ লিভার অথবা হেপাটোসেলুলার কার্সিনোমা। এর জন্য আপনার এই যে সমস্ত মায়েদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার এইচবিএসএজি পজিটিভ মাদার, তাদের ক্ষেত্রে অবশ্যই আপনার ইমিডিয়েটলি আফটার বার্থ আমার উইদিন 12 আওয়ার্স হচ্ছে গিয়ে আমার হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিতে হবে এবং ভ্যাকসিন শুরু করতে হবে, এবং তারপরে ইপিআই স্কেজুল অনুযায়ী আমাকে ভ্যাকসিন কন্টিনিউ করতে হবে। আর যদি হচ্ছে 12 ঘন্টার মধ্যে না দেওয়া যায়, আমি যদি না দিতে পারি, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই 72 ঘন্টার মধ্যে দিতে হবে। সো এই কথাটা আমার মাকে বুঝায় বলতে হবে যে নিওনেটাল ট্রান্সমিশনের যে রিস্কটা বেশি বা হচ্ছে আপনার ট্রান্সমিটেড হয়ে গেলে তখন যে হচ্ছে গিয়ে বাচ্চা এরকম মারা পর্যন্ত যেতে পারে, 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা যেতে পারে, এটা আমার ভালো মতন কাউন্সেল করতে হবে। সো প্রথমে আমরা এই ট্রান্সমিশনটা সম্পর্কে একটু জানলাম, এরপরে হচ্ছে আমরা একটু ক্লিনিক্যাল কোর্স, মানে হচ্ছে গিয়ে আমার হেপাটাইটিস বি ভাইরাস যদি ইনফেক্টেড হয় মা অথবা বাচ্চা, সেই ক্ষেত্রে আমার কি কি কমপ্লিকেশন বা হচ্ছে কি আমার কি ডেভেলপ করতে পারে। সো ক্লিনিক্যাল কোর্স সম্পর্কে আমরা জানবো যে হচ্ছে গিয়ে আপনার হেপাটাইটিস এইচবিএসএজি পজিটিভ, এটা তো আমরা অনেক ক্ষেত্রেই পেয়ে থাকি ক্লিনিক্যালি। তাহলে কি সব মানুষই কি মারা যাবে নাকি কি হবে? এই ক্ষেত্রে দেখবেন যে 90 to 95% ক্ষেত্রেই দেখা যাবে যে এটা স্পন্টেনিয়াসলি রিজলভ করে যাবে, আপনি ভালো হয়ে যাবে, আপনাকে তেমন কিছুই করতে হবে না। এর মধ্যে মাত্র দেখা যাবে যে 10% রোগী হচ্ছে গিয়ে ক্রনিক ক্যারিয়ার হিসেবে থাকবে, যাদের মধ্যে 1% রোগী হচ্ছে কি আপনার ফালমিনেন্ট হেপাটাইটিস ডেভেলপ করে মারা পর্যন্ত যেতে পারে। সো ক্লিনিক্যাল কোর্স এটা হচ্ছে মায়ের ক্ষেত্রে। আর এছাড়া আমার অবস্টেট্রিক কি কি আপনার কমপ্লিকেশনস বা কি কি ঝামেলা হতে পারে ডিউ টু হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্টস, এখানে হতে পারে দেখবেন যে হচ্ছে লেখা আছে যে আমার পিপিএইচ, যাদের ক্ষেত্রে আপনার এই ভাইরাল হেপাটাইটিস নিয়ে আসবে তাদের ক্ষেত্রে আমার পিপিএইচ অথবা কোয়াগুলেশন ফেলিয়ার, অথবা দেখা যাবে যে আমার রোগীর হেপাটিক কোমা অথবা রেনাল ফেলিয়ার পর্যন্ত ডেভেলপ করতে পারে। সো এগুলো গেল আমার অবসের কি ঝামেলা হতে পারে। আর বাচ্চার ক্ষেত্রে কি হবে, ফিটাল কমপ্লিকেশনের মধ্যে আমরা অলরেডি বললাম, কিন্তু যে আপনার বাচ্চা যদি হচ্ছে কি ইনফেক্টেড হয়ে যায় হেপাটাইটিস বি দিয়ে, সেই ক্ষেত্রে 25% বাচ্চাই কিন্তু আপনার মারা যাবে ডিউ টু সিরোসিস বা হচ্ছে আপনার হেপাটোসেলুলার কার্সিনোমা। সো এই গেল মোটামুটি কমপ্লিকেশন। এখন আসেন যে আপনি এই এই রোগী আপনার কাছে কিভাবে আসবে, হেপাটাইটিস বি এর রোগী কিভাবে আসবে, আপনি ম্যানেজ কিভাবে করবেন। সো আপনার কাছে হেপাটাইটিস বি এর রোগী প্রেজেন্ট কিভাবে করবে, আপনার কাছে ইউজুয়ালি সমস্ত যেই হেপাটাইটিসের রোগী সবাই কিন্তু আপনার কাছে প্রেজেন্ট করবে এভাবে যে হচ্ছে কি আমার রোগীর আইদার জন্ডিস থাকবে, সাথে হচ্ছে কি আপনার রোগীর উইকনেস অথবা হচ্ছে গিয়ে জেনারেলাইজড ফ্যাটিক, এই সমস্ত নিয়ে হচ্ছে গিয়ে রোগী আপনার কাছে আসবে। এরপরে আপনি যখন এই জন্ডিসটাকে এভালুয়েট করবেন, তখনই কিন্তু দেখা যাবে যে হচ্ছে কি আপনি এভালুয়েশনের মাধ্যমে হচ্ছে কি আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে এই জন্ডিসটা বা এই হেপাটাইটিসটা কোন ভাইরাসের জন্য হচ্ছে। তো আসেন যে হচ্ছে কি আমরা এই ইনভেস্টিগেশন পার্টটা নিয়ে একটু ছোট্ট করে কথা বলি, যে আমার হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে আমি হেপাটাইটিস বি ভাইরাস বা এ বা ই কোনটার ক্ষেত্রে আমি কি করব। যদি এ বা ই ইনফেকশন আপনি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আমরা জানি যে অ্যান্টি এইচইভি ইমিউনোগ্লোবুলিন এম অথবা এইচইভির ক্ষেত্রে অ্যান্টি এইচইভি ইমিউনোগ্লোবুলিন এম, এটা আমরা ইনভেস্টিগেশন বা হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন অ্যাডভাইস করে থাকি। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আপনি কি করবেন, হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে সাধারণত এইচবিএসএজি সারফেস অ্যান্টিজেন, এবং দেখা যায় যে হচ্ছে গিয়ে সাথে যদি আমাদের আরো লাগে, সেই ক্ষেত্রে আমরা আরো 5টা কিন্তু হচ্ছে গিয়ে আপনার ইনভেস্টিগেশন হচ্ছে সাজেস্ট করা যায়। কি কি থাকতে পারে, আপনার অ্যান্টিজেন হচ্ছে 3টা, আমরা একটা বলে ফেললাম যে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, সাথে আপনার আরো 2টা হচ্ছে কোর অ্যান্টিজেন এবং আমার এনভেলপ অ্যান্টিজেন। এই 3টার সাথে অ্যান্টিজেন যেরকম 3টা, আমার সাথে 3টা অ্যান্টিবডি হচ্ছে গিয়ে আমরা এই মার্কার হিসেবে বলে থাকি, যেমন হচ্ছে গিয়ে আমাদের হেপাটাইটিস অ্যান্টি অ্যান্টি এইচবিএস, সাথে হচ্ছে গিয়ে আমার অ্যান্টি এইচবিই অ্যান্টিবডি, অ্যান্টি এইচবিসি অ্যান্টিবডি। এদের মধ্যে আমরা মাথায় রাখবো যে হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন যেটা, এটা হচ্ছে সিরামে পাওয়া যায় না, বা এটা হচ্ছে গিয়ে ব্লাডে আপনি ডিটেক্ট করতে পারবেন না। সো এইটা ছাড়া বাদ বাকি যেই 5টা হচ্ছে গিয়ে আপনার 2টা অ্যান্টিজেন এবং 3টা অ্যান্টিবডি, এগুলো আপনি ব্লাডে আইডেন্টিফাই বা হচ্ছে গিয়ে আপনি ডিটেক্ট করতে পারবেন। সো এই 6টা নাম আপনি লিখলেন,
ছয়টার মধ্যে লিখলেন যে একটা হচ্ছে আইডেন্টিফাই বা ডিটেক্ট করা যায় না ব্লাডে। এই পাঁচটা হচ্ছে গিয়ে মার্কার আপনি দেখতে পারবেন, খুঁজতে পারবেন ফর হেপাটাইটিস বি ভাইরাস। এরপরে আসেন যে হচ্ছে গিয়ে আমার এই ইনভেস্টিগেশনস আমি করলাম, সাথে হচ্ছে গিয়ে ভাইরাল মার্কারের কথা বললাম, আর সাথে হচ্ছে গিয়ে আপনি আর কি কি ইনভেস্টিগেশনস দিতে পারেন, সাথে হচ্ছে গিয়ে আপনারা অ্যাজ ইউজুয়াল লিখতে পারেন যে হচ্ছে গিয়ে লিভার ফাংশন টেস্ট করার সাথে আমি একটা সেরাম বিলিরুবিন করব, সাথে হচ্ছে গিয়ে আমি একটা আলট্রাসোনোগ্রাম হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেমের একটা আলট্রাসোনোগ্রাম আমি করে দেখতে পারি। এগুলোর সাথে হচ্ছে গিয়ে এক্সট্রা মানে হচ্ছে গিয়ে মূলত আপনার স্পেসিফিক হচ্ছে আমার ভাইরাল মার্কার গুলাই করতে হবে। এরপরে আসেন যে এটাকে আপনি ট্রিটমেন্ট কিভাবে দিবেন। আমরা বলেছিলাম যে ট্রিটমেন্টটা একসাথেই আমরা পড়ে ফেলবো হেপাটাইটিসের জন্য। সো ট্রিটমেন্ট আপনি দিবেন হচ্ছে গিয়ে প্রথমেই রুগীকে আপনার রেস্টে রাখতে হবে, অ্যাডিকুয়েট নিউট্রিশন দিতে হবে, লো ফ্যাট হচ্ছে গিয়ে আপনার ডায়েটটা থাকবে, এবং হচ্ছে গিয়ে আপনার লো ফ্যাট ডায়েট দিবেন, সাথে হচ্ছে গিয়ে প্লেন্টি অফ ফ্লুইড হচ্ছে আপনার রুগী মুখে খাবে। এখানে হচ্ছে গিয়ে আর যদি দেখেন যে হচ্ছে আমার রুগী খেতে পারছে না, আইদার হচ্ছে গিয়ে তার অ্যানোরেক্সিয়া অথবা নোজিয়া ভমিটিং হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি আইভি ফ্লুইড চালু করতে পারেন। এখানে যে কোনো ধরনের হেপাটোটক্সিক ড্রাগস হচ্ছে গিয়ে আপনাকে অ্যাভয়েড করতে হবে, বা যদি আগে থেকে চলছিল সেটাকে আপনাকে স্টপ করে দিতে হবে। কোনো ধরনের হেপাটোটক্সিক ড্রাগস দিতে পারবেন না। এখানে আমরা বলেছি যে ইনজেকশন ভাইটামিন কে আমরা দিব ফর অ্যাবাউট 3 to 5 days, এটা আমি আইভি অথবা আইএম রুটে দিতে পারি। সাথে আরেকটা কথা আমরা লিখবো যে হচ্ছে কি আমাকে এখানে ল্যাক্সিটিভ ইউজ করতে হবে। ল্যাকটুলোজ হচ্ছে আমরা এখানে ইউজ করব। ল্যাকটুলোজ 40 to 120 ml হচ্ছে আপনার ডেইলি রুগীকে দিতে হবে। আপনাকে এনশিওর করতে হবে যেন আপনার পেশেন্ট অ্যাটলিস্ট টুয়াইস আ ডে স্টুল পাস করে, এটা আমাকে এনশিওর করতে হবে। সাথে হচ্ছে গিয়ে আমার এখানে দেখবেন যে গাইডলাইনের মধ্যে বলা আছে যে সাথে আমরা অ্যান্টিবায়োটিক্স দিতে পারি ইউজিং অ্যাজ গাট স্টেরিলাইজার। আমরা কিন্তু এখানে ডিজিজকে ট্রিট করার জন্য অ্যান্টিবায়োটিক দিচ্ছি না, এখানে অ্যান্টিবায়োটিক দিচ্ছি লিখে আবার পাশে একটু লিখে দিন যে অ্যাজ গাট স্টেরিলাইজার আমি ইউজ করব। গাট স্টেরিলাইজার আমি কি কি জিনিস ইউজ করতে পারি, এখানে দেখবেন যে বলা আছে যে আমাদের নিওমাইসিন 550 মিলিগ্রাম করে আপনি বিডি ডোজে দিবেন ফর 14 ডেজ, অথবা আপনি মুখে কি দিতে পারেন, মুখে হচ্ছে গিয়ে অ্যামক্সিসিলিন এবং মেট্রোনিডাজল আপনি চালু করতে পারেন। অ্যামক্সিসিলিন দিলে 500 মিলিগ্রাম টিডিএস করে, আর যদি মেট্রোনিডাজল দেন 400 মিলিগ্রাম টিডিএস করে আপনি মুখে চালাবেন। এবং সাথে আরেকটা কথা বলা আছে যে আমরা সাথে কোঅগুলেশন প্রোফাইলটা হচ্ছে গিয়ে একটু মনিটর করতে থাকবো। যদি দেখি যে আপনার হেপাটাইটিসের জন্য লিভার ফাংশন টেস্ট এত বেশি খারাপ হয়ে গেছে যে হচ্ছে আপনার লিভার ফাংশন টেস্ট অনেক বেশি খারাপ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই কোঅগুলেশন প্রোফাইল মনিটর করব, এবং হচ্ছে গিয়ে রুগীকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা দিতে পারি হেপাটাইটিসের রুগীকে। এখন আসেন যে ফ্রোজেন প্লাজমা আমরা কখন দিব। দেখা যায় যে আমরা অনেক ইনঅ্যাডভার্টেন্টলি কিন্তু এফএফপি বা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইউজ করে থাকি জন্ডিসের ক্ষেত্রে, কিন্তু এটার কিছু ইন্ডিকেশনস আছে, এটা একটু ভালো করে মুখস্থ করে ফেলবেন। যে এফএফপি আমি দিব যদি দেখি যে হচ্ছে গিয়ে আমার রোগীর প্রোথ্রম্বিন টাইমটা হচ্ছে গিয়ে 1.5 টাইমস এর বেশি, আর যেটা হচ্ছে গিয়ে এপিটিটি, এই এপিটিটির টাইমিংটা হচ্ছে গিয়ে আপনার 2 টাইমস এর বেশি বেড়ে গেছে। মোস্টলি আপনি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে আইএনআরটা যদি 1.5 এর বেশি বেড়ে যায়, তখনই দেখা যায় যে আমার রুগীর এফএফপি ইন্ডিকেটেড। আমরা এফএফপি দিব, রুগীকে হচ্ছে গিয়ে এফএফপি আমার ট্রান্সফিউজ করব। তাহলে হচ্ছে এই তিনটা কন্ডিশন মাথায় রাখবেন যে হচ্ছে গিয়ে আমার আইএনআর বেড়ে যাবে 1.5 এর বেশি, পিটি বেড়ে যাবে 1.5 এর বেশি, এপিটিটি 2 টাইমস এর বেশি বেড়ে যাবে। সো এই সমস্ত ক্ষেত্রে আমি এফএফপি ট্রান্সফিউজ করব। সো এই গেল হচ্ছে আমার ওভারঅল ম্যানেজমেন্ট। আর হচ্ছে যদি আপনার হেপাটাইটিস বি এর রোগী হয়, হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে হচ্ছে গিয়ে আমরা কিছু স্পেসিফিক কথা মাথায় রাখবো হেপাটাইটিস বি এর রোগীর ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা কথা বলতাম, সেটা হচ্ছে গিয়ে অবস্টেট্রিক ম্যানেজমেন্টের ক্ষেত্রেও হচ্ছে আপনার এই হেপাটাইটিসের ক্ষেত্রে আলাদা করে তেমন কিছু হচ্ছে গিয়ে বলা নাই যে হচ্ছে আপনার কত উইকস এর মধ্যে আপনার এটা ডেলিভারি করে ফেলতে হবে। সো হচ্ছে গিয়ে অন্য কোনো ইন্ডিকেশন না থাকলে আপনি নর্মাল ডেলিভারির দিকে যাবেন, এবং ডেলিভারির সময় আপনার যেটা স্পেশাল কেয়ার যেটা রাখতে হবে, স্পেশাল কেয়ার ডিউরিং ডেলিভারি, সেটা হচ্ছে গিয়ে যেহেতু এটা হেপাটাইটিস বি এর রোগী, আপনি চেষ্টা করবেন যেন হচ্ছে গিয়ে ফিটাস টু মাদার টু ফিটাল ট্রান্সমিশনটা যেন কম হয়। সেই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে ডিউরিং ডেলিভারি আপনার ডেলিভারিটা করতে হবে অ্যাজ লেস ট্রমাটিক অ্যাজ পসিবল। আপনি মিনিমাম অ্যামাউন্টে পিভি করবেন, খুব বেশি পিভি করবেন না, কোনো আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করবেন না, এবং হচ্ছে ডেলিভারির পর আপনি ইমিডিয়েট কর্ড ক্ল্যাম্পিং করবেন। এখানে আমার কর্ড ক্ল্যাম্পিং এ ডিলে করার কিছু নাই, ইমিডিয়েট ক্ল্যাম্পিং করবেন। এবং হচ্ছে গিয়ে আপনি যখন এই ডেলিভারিটা করবেন, ডেলিভারি করার সময় হচ্ছে গিয়ে যেই জায়গাটাতে আপনি কর্ডটা কাট করবেন,
কর্ডটা কাট করার সময় একটা স্টেরাইল পিস অফ গজ দিয়ে কর্ডটাকে কে রাখতে হবে টু মিনিমাইজ দিস স্পিলেজ অফ ব্লাড ডিউরিং কাটিং অফ কর্ড। এবং বাচ্চাটা বের করার সাথে সাথে আপনি চেষ্টা করবেন উইদিন 12 আওয়ার্স বাচ্চাকে একটা হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিতে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে উইদিন 72 আওয়ার্স অবশ্যই আপনাকে ইমিউনোগ্লোবুলিন এবং ভ্যাকসিন বাচ্চাকে দিয়ে দিতে হবে। সাথে এখানে আরো একটা কথা লিখবেন আপনারা, যে হচ্ছে গিয়ে কেয়ার ডিউরিং ডেলিভারি, এটা যেটা লিখলেন এটা হচ্ছে গিয়ে মায়ের আর বাচ্চার জন্য। সাথে কিন্তু আরেকটা ইউনিভার্সাল প্রিকশন আপনাকে নিতে হবে ফর দি মেডিকেল পার্সোনাল, যে হচ্ছে গিয়ে ডাবল গ্লাভস পরবে, সাথে হচ্ছে গিয়ে গ্লাভস মাস্ক পরবে, বুটস পরবে। এগুলা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল যে প্রিকশন, ডক্টরের জন্য যে কেয়ারটা, এটা হচ্ছে গিয়ে চেষ্টা করবেন যদি সম্ভব হয় সাথে লিখে দিতে। সো এই গেল ওভারঅল হচ্ছে আমাদের হেপাটাইটিস নিয়ে কথাবার্তা। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে আপু? কোনো কিছু কোনো জায়গায় কোনো কনফিউশন? আপু বি যেটা বললেন এখন হেপাটাইটিস বি ভাইরাস, এটার বাচ্চা ডেলিভারির পরে বাচ্চার ইমিউনাইজেশনটা একটু বলেন তো। বাচ্চার ইমিউনাইজেশন হচ্ছে আপনি বাচ্চা ডেলিভারি করার 12 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন এবং ভ্যাকসিন একটা ডোজ, এই দুইটা আপনি দিবেন। যদি 12 ঘন্টার মধ্যে পসিবল না হয় সেই ক্ষেত্রে এটা এনশিওর করবেন উইদিন 72 আওয়ার্স, 72 ঘন্টার মধ্যে এনশিওর করবেন। ওকে, চলেন আমরা হচ্ছে একটু একটা 5 থেকে 7 মিনিটের একটা ব্রেকে যাব, তারপর নামাজের পর ইনশাল্লাহ আমরা আবার হচ্ছে গিয়ে শুরু করব। নামাজের পর ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে রেনাল ডিজিজ এবং ইনফেকশন এই টপিকটা দিয়ে ইনশাল্লাহ শুরু করব। আমাদের বাকি টপিক গুলার মধ্যে আমরা ক্লাসের প্রথমেই বলেছিলাম যে মূলত যে জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে বা আসার পসিবিলিটি আছে, অ্যানিমিয়া এবং জন্ডিস, এই দুটো নিয়ে আমরা কথা বলেছি। এখন আমরা কথা বলবো যেই টপিকটা নিয়ে আমাদের একটা সেশনে প্রশ্ন এসেছিল, আমাদের ইউটিআই থেকে হচ্ছে গিয়ে প্রশ্ন এসেছিল। এটাকে আমরা যদি হচ্ছে গিয়ে রেনাল ডিজিজের আন্ডারে ফেলি, তাহলে হচ্ছে রেনাল ডিজিজটা নিয়ে আমরা একটু প্রথমে কথা বলবো, এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা ইনফেকশন, শক এবং স্পেশাল টপিকস নিয়ে আসলে বলার মতন তেমন কিছু থাকবে না, ওখানে আমি জাস্ট আপনাদেরকে বলে দিব যে কোন কোন জায়গা থেকে আপনি পড়বেন। সো আসেন যে হচ্ছে গিয়ে রেনাল ডিজিজ, এখান থেকে যে প্রশ্নটা এসেছিল, কোয়েশ্চেনটা একটু আপনাদেরকে দেখাই। এটা ছিল আপনাদের জানুয়ারি 2024-এ এসেছিল এই প্রশ্নটা, যে একটা 22 বছরের প্রাইমি গ্র্যাভিডা attended OPD with 30 weeks of gestation with the complaints of increased frequency of micturition with lower abdominal pain. She does not have fever or loin pain. তার মানে দেখেন 30 সপ্তাহে এসছে ফ্রিকোয়েন্সি এবং লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে। কোয়েশ্চেন ছিল 1 মার্কের জন্য হোয়াটস ইউর ডায়াগনোসিস, 1 মার্কের জন্য why this condition is more common during pregnancy, এবং 3 মার্কের জন্য ছিল what might be the complications if you don't treat her প্রপারলি। সো এই হচ্ছে কি আপনাদের কোয়েশ্চেন যেটা এসেছিল ফ্রম ইউটিআই। আসেন যে হচ্ছে কি এটা নিয়ে পড়াশোনা করব। সো কোথা থেকে পড়বো? এটার জন্য আমাদের রেফারেন্স বুক, পুরো ইউটিআই এর জন্য আমার রেফারেন্স বুক থাকবে হচ্ছে গিয়ে অবস দত্ত 10th এডিশন চ্যাপ্টার 20। এখানে দেখেন আপনাদের যে আপনাদের হচ্ছে গিয়ে পেজ নাম্বার 284 এখানে দেওয়া আছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইন প্রেগন্যান্সি। এই জায়গাটা আমাদেরকে পড়তে হবে। রেনাল ডিজিজ বলতে আসলে এই জায়গাটাই মূলত পড়তে হবে। এছাড়া আমরা একটু একেআই সম্পর্কে একটু কথা আমরা পরে দিয়ে বলবো। সো আসেন যে ইউটিআই ইন প্রেগন্যান্সি, এখানে দেখেন যে হচ্ছে গিয়ে 3টা টাইপের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কথা বলা আছে। একটা হচ্ছে গিয়ে আবার যেটা অ্যাসিম্পটোম্যাটিক ব্যাকটেরিউরিয়া, আর একটা হচ্ছে লোয়ার ইউটিআই, এবং হচ্ছে আপার ইউটিআই বা হচ্ছে পাইলোনেফ্রাইটিস। সো আসেন যে হচ্ছে গিয়ে এই 3টাকে আমরা কিভাবে পড়বো, এগুলো আমি চেষ্টা করবো যে একেবারে গুছায় আপনাদেরকে বলে দেওয়ার জন্য, সো দ্যাট আপনি যখন পড়েন মানে পড়ার সিকোয়েন্সটা একটু ইজি লাগে। সো আসেন প্রথমে আমরা একটু কথা বলবো যে অ্যাসিম্পটোম্যাটিক ব্যাকটেরিউরিয়া হচ্ছে গিয়ে কি জিনিস। এখানে আমরা নামেই মানে বুঝতে পারছি যে এখানে আমাদের কোনো রোগীর সিমটমস থাকবে না, কোনো সিমটম থাকবে না। তাহলে আপনার এটা আপনি ডিফাইন করবেন কিভাবে?
রুগী কোনো সিমটম ছাড়া আসবে, কিন্তু রুগীর যদি ইউরিন কালচারে যদি আপনি পান একটা সিঙ্গল মাইক্রো অর্গানিজমের কলোনি কাউন্ট যদি আপনি পান মোর দ্যান 10⁵, more than 10⁵ পাচ্ছেন on 2 occasions of ইউরিন আরি। দুইটা ইউরিন আরি করেছেন, দুইটার মধ্যেই আপনি মানে ইউরিনের কালচার করেছেন দুইটা স্যাম্পলের মধ্যেই আপনি একটা সিঙ্গল মাইক্রো অর্গানিজমের গ্রোথ কাউন্ট পেয়েছেন মোর দ্যান 10⁵, প্লাস রোগীর কোনো সিমটমস নাই। এই যদি হয় আপনার কন্ডিশন, এই অবস্থা নিয়ে যদি আপনার রোগী আসে, এটাকে আমরা বলবো অ্যাসিম্পটোম্যাটিক ব্যাকটেরিউরিয়া। অ্যাসিম্পটোম্যাটিক ব্যাকটেরিউরিয়া কোন অর্গানিজম দিয়ে আমার সাধারণত হয়? সাধারণত ইকোলাই দিয়ে হয়। সাথে আরো অর্গানিজমস থাকতে পারে, যেমন হচ্ছে আপনার অন্যান্য অর্গানিজম দিয়েও হতে পারে, যেমন কিনা ক্লেপশিয়েলা বা প্রোটিয়াস। বাট সাধারণত এএসবির মূল কারণ 90% ক্ষেত্রেই হচ্ছে ইকোলাই ইজ দি অফেন্ডিং অর্গানিজম। এখন রুগী তো আপনার কাছে আসবে কোনো সিমটম নাই, কোনো সিমটম ছাড়াই আসবে। মনে করেন বুকিং ভিজিটে যখন আসছে তখন আপনি রুটিন ইনভেস্টিগেশন দেওয়ার মধ্যে ওখানে যখন ইউরিনারি সিএস দিয়েছেন, ওখানে আপনি কলোনি কাউন্ট বেশি পেয়েছেন, কিন্তু রুগীর কোনো সিমটম নাই। তাহলে এখন আপনার এটা আইদার হচ্ছে ইনসিডেন্টাল, মোস্টলি দেখা যাবে যে আপনার রুগীর এটা ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে আপনার এএসবি আসবে। এখন এই এএসবি রুগীকে আপনি ইনভেস্টিগেশন কি দিবেন? ইনভেস্টিগেশন হচ্ছে গিয়ে আপনি প্রথমে হচ্ছে গিয়ে আসেন যে জেনারেল কিছু আমি হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন দেবো, কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন দিব। এখন এখানে রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে আমি যখন সিবিসি করব, সিবিসিতে আমি কি দেখতে চাচ্ছি? সিবিসিতে দেখতে চাচ্ছি যে রুগীর আমার ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেশি বেড়ে গেছে কিনা বা ডাব্লিউবিসি কাউন্ট বেশি আছে কিনা। সো আমি এখানে দি সিভিয়ারিটি অফ ইনফেকশন আমি এখানে বুঝতে চাচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে আমি রুগীর একটা আরবিএস করে দেখতে চাই যে রুগীর হচ্ছে গিয়ে কোনো ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিস থাকলে এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে এএসবির জন্য কাজ করে। সাথে হচ্ছে গিয়ে আমি রুগীর হচ্ছে গিয়ে অন্যান্য যে রুটিন ইনভেস্টিগেশন গুলো এগুলা করব। আর স্পেসিফিকের মধ্যে আমি কি করব? স্পেসিফিকের মধ্যে ইউরিনের আরি তো আমি রুটিনে করেছি, ইউরিনের সিএস আমি এখানে করব, এবং সাথে হচ্ছে কি আমি একটা ইউএসজি করতে পারি। আমি ইউএসজি করে এখানে কি দেখতে চাচ্ছি? ইউএসজি করে দেখতে চাচ্ছি যে হচ্ছে কি আমার রুগীর এই এএসবির সাথে তার হচ্ছে গিয়ে অন্যান্য কোনো কনজেনিটাল কোনো ডিজিজ আছে কিনা আমার কিডনিতে, অথবা হচ্ছে গিয়ে আমার ইউরেটার গুলা ভালো আছে কিনা। সাথে হচ্ছে গিয়ে আমি আমার ব্লাডারের থিকনেসটা দেখতে চাচ্ছি। এএসবির ক্ষেত্রে অন্য কোনো ফাইন্ডিংস না থাকলেও আমি ব্লাডারের থিকনেসটা একটু বেশি এক্সপেক্ট করতে পারি। সো এই হচ্ছে গিয়ে আমার মোটামুটি ইনভেস্টিগেশন আপনি করলেন। এএসবিতে ট্রিটমেন্ট কিভাবে দিবেন এএসবির রুগীকে, বা ট্রিটমেন্ট কি আপনি আদৌ দিবেন? রুগীর তো কোনো সিমটম নাই, ট্রিটমেন্ট আপনাকে অবশ্যই দিতে হবে। কেন ট্রিটমেন্ট দিতে হবে? ডিউ টু দি কমপ্লিকেশনস দ্যাট ইট মাইট প্রেজেন্ট উইথ। কমপ্লিকেশনস গুলো আমরা পরে বলছি। সো ট্রিটমেন্ট আপনি কি দিবেন? ট্রিটমেন্টের মধ্যে আপনার রুগীকে হচ্ছে গিয়ে এখানে আমরা 3টা ড্রাগ ইউজ করতে পারি। আপনি নাইট্রোফুরান্টয়েন দিতে পারেন, অথবা অ্যামক্সিসিলিন দিতে পারেন, অথবা সেফালিক্সিন আপনি দিতে পারেন। যদি নাইট্রোফুরান্টয়েন দেন সেই ক্ষেত্রে আপনি 100 মিলিগ্রাম হচ্ছে নাইট্রোফুরান্টয়েন ইউজ করবেন বিডি ডোজে। কতদিনের জন্য দিবেন? 14 দিনের জন্য দিবেন। সাথে যদি আপনি নাইট্রোফুরান্টয়েন না ইউজ করে আপনি ইউজ করতে পারেন অ্যামক্সিসিলিন অথবা সেফালিক্সিন। যদি অ্যামক্সিসিলিন দেন তাহলে হচ্ছে কি আপনি 500 মিলিগ্রাম করে বিডি, আর যদি সেফালিক্সিন দেন সেই ক্ষেত্রে 500 মিলিগ্রাম করে টিডিএস আপনি 10 থেকে 14 দিনের জন্য কন্টিনিউ করবেন। আচ্ছা, করার পরে এটাকে ফলো আপ আপনি কিভাবে করবেন? 2 সপ্তাহ পরে ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়ার, ট্রিটমেন্ট তো দিয়েছেন 2 সপ্তাহের জন্য, ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়ার 2 সপ্তাহ পরে আপনি রুগীকে বলবেন আরেকটা ইউরিন সিএস করে আপনার কাছে নিয়ে আসতে। এবং এর পরবর্তীতে প্রত্যেক ট্রাইমেস্টারে, যদি রুগী আপনার কাছে ফার্স্ট ট্রাইমেস্টারে আসে তাহলে সেকেন্ড এবং থার্ড, যদি সেকেন্ড ট্রাইমেস্টারে এএসবি নিয়ে প্রেজেন্ট করে তাহলে থার্ড ট্রাইমেস্টার। তার মানে একবার ফলো আপের পরে এরপরে এভরি ট্রাইমেস্টারে সে একবার করে ইউরিনের সিএস করে আপনার সাথে এই এএসবির জন্য ফলো আপ করবে। আচ্ছা, এই গেল হচ্ছে আমার এএসবি ট্রিটমেন্ট। এখন এএসবি তে কোনো সিমটমস নাই, সিমটমস না থাকলেও আমি কেন হচ্ছে কি আমি এই রুগীকে ট্রিট করছি, বা এটা আমি হচ্ছে এই যে 14 দিনের একটা ড্রাগ দিচ্ছি, আবার হচ্ছে কি এত ভিজিলেন্টলি আমি ফলো আপে রাখছি, এই কাজগুলো আমি কেন করছি? কারণ হচ্ছে দেখা যাবে যে আপনার অন্যান্য কমপ্লিকেশনস গুলো আমরা হচ্ছে কি একটু পরে বলে দিব। কমপ্লিকেশনস যে হচ্ছে আপনার ফিটাল এবং ম্যাটারনাল কমপ্লিকেশনস কি হয়, যে কোনো টাইপের ইউটিআই, এএসবি হোক, লোয়ার ইউটিআই হোক, আপার ইউটিআই হোক, কমপ্লিকেশনস এবং ম্যানেজমেন্ট মোরাললেস একই। এই জায়গাতে শুধুমাত্র এএসবির ক্ষেত্রে কমপ্লিকেশনস হিসেবে আপনি যখন লিখবেন তখন কমপ্লিকেশনস শুরুই করবেন এভাবে যে হচ্ছে কি আমার এএসবি থেকে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং আলটিমেটলি আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা পাইলোনেফ্রাইটিস ডেভেলপ করতে পারে। যখন এগুলা ডেভেলপ করে যাবে তখন হচ্ছে আপনি আসবেন ওই অন্যান্য যেই ইউটিআই গুলা, লোয়ার ইউটিআই বা পাইলোনেফ্রাইটিসের কমপ্লিকেশন গুলো আপনি লেখা শুরু করবেন। কি কি কমপ্লিকেশনস হতে পারে এখন ওইগুলার পরবর্তীতে সেটা আমরা হচ্ছে কি যখন ইউটিআইটা বলবো এটার সাথে বলে দিব। সো জাস্ট মাথায় রাখবেন এএসবির কমপ্লিকেশন বলে প্রথমে এই 2টা টার্ম লিখে, লোয়ার এবং আপার ইউটিআই লিখে ওদের কমপ্লিকেশনস আপনি এএসবির মধ্যে ঢুকাই দিবেন। এবং
আমরা এএসবি কে কেন এত ভিজিলেন্টলি ট্রিট করি? কারণ হচ্ছে এই যাদের এএসবি ডেভেলপ করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে 25% ওমেনেরই কিন্তু হচ্ছে পরবর্তীতে এসে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস বা আপার ইউটিআই এইটা ডেভেলপ করতে পারে, এবং লং টার্মে, লং রানে যে আপনার এই ডেলিভারির পরে দিয়ে যে পরবর্তী সময়ে দেখা যায় যে এই সমস্ত রোগীগুলা ক্রনিক হাইপারটেনশন অথবা ক্রনিক রেনাল ডিজিজ ডেভেলপ করতে পারে। সো এএসবি কে লাইটলি দেখলে হবে না, এএসবি কে আমাদের ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে এবং ট্রিট করতে হবে। সো আসেন যে আমাদের এএসবির পর আমরা একটু জানবো যে আমাদের ইউটিআই সম্পর্কে, লোয়ার এবং আপার ইউটিআই। লোয়ার ইউটিআই এর ক্ষেত্রে আমরা এএসবির জন্য যা যা বলেছি, ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট সব সেম থাকবে, শুধু এখানে সিমটমস পাওয়া যাবে। কি কি সিমটমস আমার পাওয়া যাবে অ্যাকিউট ইউটিআই বা হচ্ছে কি আমার অ্যাকিউট সিস্টাইটিস, অ্যাকিউট ইউরেথ্রাইটিসের ক্ষেত্রে? আমার রোগীর হচ্ছে গিয়ে ফিভার থাকবে, সাথে আমরা জানি ডিজিউরিয়া থাকবে, এবং হচ্ছে ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ মেচুরেশন থাকবে। এটা আমাদের একদম মুখস্থ তিনটা কথা, এটা আমরা সবাই লিখতে পারবো। এরপরে আসেন যে আমরা অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস বা আপার ইউটিআই নিয়ে একটু কথা বলবো, যে এইটাতে আমার কি কি ডিফারেন্ট থাকে। অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে যেই ফিচার নিয়ে হচ্ছে আমার রোগী আসবে বা যে স্পেসিফিক পয়েন্ট গুলা নিয়ে রোগী আসবে, সেটা হচ্ছে এখানে আমার রোগীর থাকবে হচ্ছে গিয়ে হাই গ্রেড ফিভার। হাই গ্রেড ফিভার বলতে দেখবেন বইয়ের মধ্যে বলা আছে যে স্পাইকি রাইজ অফ টেম্পারেচার উইথ চিলস অ্যান্ড রাইগার ফলোড বাই হাইপোথার্মিয়া। একেবারে রোগীর হঠাৎ করে জ্বর উঠে তারপরে আবার হাইপোথার্মিয়া ডেভেলপ করবে, এবং সাথে এর আগে দিয়ে আমরা লোয়ার ইউটিআই এর ক্ষেত্রে যেমন হচ্ছে আপনি পেতে পারেন পেটে ব্যথা থাকতে পারে, পেটে ব্যথাটা থাকলে থাকবে হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, হ্যাঁ, সুপ্রাপিউবিক পেইন বা লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে। আর ইন কেস অফ অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস লোয়ার অ্যাবডোমিনাল পেইন পাবেন না, এখানে পাবেন হচ্ছে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস, অথবা আপনার রোগী প্রেজেন্ট করবে লয়েন পেইন নিয়ে। সো আপনার রোগী এখানে আসবে হচ্ছে গিয়ে ফিভার নিয়ে, হাই গ্রেড ফিভার থাকবে উইথ চিলস অ্যান্ড রাইগার, সাথে হচ্ছে গিয়ে আপনার এই লয়েন পেইন থাকবে, এবং হচ্ছে গিয়ে আপনার সাথে হচ্ছে গিয়ে ইউজুয়াল আপনার ফিভারের জন্য যে হচ্ছে গিয়ে অ্যানোরেক্সিয়া বা হচ্ছে গিয়ে নজিয়া, ভমিটিং এগুলো থাকতে পারে, এবং হচ্ছে ইনক্রিজড ফ্রিকোয়েন্সি বা ডিজিউরিয়া থাকলেও থাকতে পারে ইন কেস অফ অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। ইনভেস্টিগেশনস আপনি কি করবেন? ইনভেস্টিগেশনস এর মধ্যে আমার ইউজুয়াল আগে আমরা যেগুলো করেছি, যে আমার রুটিন ইনভেস্টিগেশন, স্পেসিফিক ইনভেস্টিগেশন, এগুলোর সাথে আমরা হচ্ছে গিয়ে আর কি কি করব, এখানে আমার সেরাম ক্রিয়েটিনিনটা আমি অবশ্যই করে দেখতে চাই আমার কিডনির ফাংশন ঠিক আছে কিনা, এবং কিডনি ঠিক আছে কিনা এর জন্য আমি একটা সিরাম ইলেকট্রোলাইটও করে দেখতে চাই, যে হচ্ছে কি আমার ইলেকট্রোলাইটের কোনো ইমব্যালেন্স হচ্ছে কিনা। এবং সাথে আমি অবশ্যই, যেহেতু অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, তাহলে একটা ইউরিনের আরই এবং সিএস তো আমি করছি, আগে যে ইনভেস্টিগেশন গুলো এসবির জন্য করেছিলাম ওগুলো তো আমি করছি, সাথে এখানে আমি একটা ব্লাডের কালচারও পাঠিয়ে দিব, যে হচ্ছে গিয়ে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস থেকে আমার রোগীর সেপ্টিসেমিয়ার দিকে রোগী যাচ্ছে কিনা। সো এই ইনভেস্টিগেশনস গুলা মোরাললেস একই, এখানে জাস্ট আপনি আরো সাথে দুই তিনটা এক্সট্রা ইনভেস্টিগেশন লিখবেন পাইলোনেফ্রাইটিস এর ক্ষেত্রে। আমার রোগীর এখানে ম্যানেজমেন্ট আমি কিভাবে করব? এখানকার ম্যানেজমেন্টটা যেটা আপনার হবে, অ্যাকিউট লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ট্রিটমেন্ট কিন্তু আপনার এএসবি তে যেভাবে আপনি ট্রিটমেন্ট দিয়েছেন সেম ট্রিটমেন্টই হবে। লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং এএসবি মোরাললেস একই রকম, জাস্ট একটাতে সিমটম থাকে, একটাতে থাকে না। আপার ইউটিআই এর ক্ষেত্রে আপনি কিভাবে ট্রিটমেন্ট দিবেন? আপার ইউটিআই মানেই হচ্ছে কি আপনাকে সর্বপ্রথম রোগীকে হসপিটালে অ্যাডমিট করতে হবে, তাহলে হসপিটাল অ্যাডমিশন আপনাকে করতে হবে, সাথে হচ্ছে কি আপনার রোগীর অ্যাডিকুয়েট হাইড্রেশন এবং নিউট্রিশন আপনাকে মেনটেন করতে হবে। স্পেসিফিকের মধ্যে আপনি কি করবেন? স্পেসিফিকের মধ্যে হচ্ছে গিয়ে প্রথমেই আপনিও ইউরিন কালচার, ব্লাড কালচার পাঠিয়ে দিয়ে আপনার রোগীর কিন্তু হচ্ছে আইভি অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। এখানে আইভি অ্যান্টিবায়োটিক আপনি কি কি ইউজ করতে পারেন? আইভি অ্যান্টিবায়োটিকের মধ্যে আপনি সেফট্রায়াক্সন, জেন্টামাইসিন ইউজ করতে পারেন। কতদিন পর্যন্ত ইউজ করবেন বা কত সময়? 48 আওয়ার্স পর্যন্ত। এই আইভি অ্যান্টিবায়োটিক 48 আওয়ার্স পর্যন্ত কাভার দিয়ে তারপরে আপনি মুখের অ্যান্টিবায়োটিক শুরু করে দিবেন, এবং ততক্ষণে দেখা যাবে যে উইদিন 72 আওয়ার্স আপনার অলরেডি কালচার রিপোর্ট চলে আসবে। সো আপনি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিবেন। সাধারণত দেখা যায় যে আমরা কি ইউজ করে থাকি, সাধারণত দেখা যায় যে আমরা নাইট্রোফুরান্টয়েড বা অ্যামোক্সিসিলিন বা সেফালেক্সিন ইউজ করে থাকি। কতদিন ইউজ করবেন? ফর 10 to 14 ডেজ। প্রথমকার 2 দিন হচ্ছে আইভি অ্যান্টিবায়োটিক চালিয়েছেন, এবং তারপরে 10 থেকে 14 দিন হচ্ছে আপনি মুখে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন। 2 সপ্তাহ অ্যান্টিবায়োটিক শেষ হওয়ার পরে 2 সপ্তাহ পরে রোগী আপনার কাছে ফলো আপে আসবে উইথ ইউরিন সিএস রিপোর্ট, এবং তারপরে ইচ ট্রাইমেস্টারে কিন্তু রোগীকে আপনার এই ইউরিন সিএস করাতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে গিয়ে মোটামুটি আপনার অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস এবং ওভারঅল ইউটিআই নিয়ে কথাবার্তা। বইয়ের মধ্যে যা আছে এগুলো দেখবেন, সাথে হচ্ছে আর ছোট্ট আর একটা কথা আমরা একটু জাস্ট একটা ছোট পয়েন্ট আকারে জেনে রাখবো, চাইলে লিখে রাখতে পারেন, যে রিকারেন্ট ইউটিআইটাও আমরা দেখা যায় যে ফেস করে থাকি, এবং এটা আপনার পরীক্ষায় আসলেও আসতে পারে। সো রিকারেন্ট ইউটিআই আমি কাকে বলি? রিকারেন্ট ইউটিআই হচ্ছে গিয়ে যদি আপনার রোগীর ইউটিআই ডেভেলপ করে ফর 3 or more times,
ডিউরিং আ প্রেগনেন্সি, ডিউরিং ওয়ান প্রেগনেন্সি 3বার বা তার অধিক ইউটিআই যদি আপনার রোগীর হয়ে থাকে, এটাকে আমরা রিকারেন্ট ইউটিআই বলি। রিকারেন্ট ইউটিআই এর ক্ষেত্রে আপনাকে কিভাবে ম্যানেজ করতে হবে? রিকারেন্ট ইউটিআই এর ক্ষেত্রে ট্রিটমেন্টটা হচ্ছে নাইট্রোফুরান্টয়েন 100 মিলিগ্রাম করে আপনি ওয়ান্স অ্যাট বেড টাইম নাইট্রোফুরান্টাইন শুরু করবেন। এই যে শুরু করবেন, ইট উইল বি কন্টিনিউড টিল ডেলিভারি। টিল ডেলিভারি আপনাকে হচ্ছে গিয়ে নাইট্রোফুরান্টয়েন কন্টিনিউ করতে হবে। এই হচ্ছে আপনার রিকারেন্ট ইউটিআই এর ক্ষেত্রে একটা স্পেসিফিক একটা কথা আমরা জানলাম। আবার একটু বলেন তো আপু। আপু বুঝি নাই। আবার একটু repeat করতে পারেন? সাইড ইফেক্ট আছে না? দুইজন কইছে। হ্যাঁ, আচ্ছা, নাইট্রোফুরান্টয়েনের সাইড এফেক্ট বলতে এখানে দেখবেন বইয়ের মধ্যে বলছে যে হচ্ছে নাইট্রোফুরান্টয়েনটা আমরা জাস্ট অ্যাভয়েড করব ইন দি ফার্স্ট ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা চেষ্টা করব নাইট্রোফুরান্টয়েনের জায়গায় আমরা অ্যামক্সিসিলিন ইউজ করতে। কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারের পরে যদি রোগী আসে, আপনি নাইট্রোফুরান্টয়েন ইউজ করতে পারবেন টু প্রিভেন্ট রিকারেন্ট ইউটিআই। ইউজ করবেন আপ টু ডেলিভারি। ডোজ কি হবে? ডোজ হবে ওয়ান্স অ্যাট বেড টাইম, একবার করে। আশা করি আমি দুইজনের প্রশ্নেরই উত্তর দিয়েছি। জি আপু। কোথায় জানি পাইছিলাম যে থার্ড ট্রাইমেস্টারে দিলে হিমোলাইসিস হয়। না, আপনি ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে একমাত্র নাইট্রোফুরান্টয়েন হচ্ছে গিয়ে দিতে পারবেন না। আর থার্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে আরেকটা কি যেন একটা ড্রাগ ছিল, যে হচ্ছে গিয়ে দেয়া যায় না। এখানেই আছে আপনাদের বইয়ের মধ্যে কোনো একটা চিপার মধ্যে এই কথাটা হচ্ছে গিয়ে লেখা আছে, যে হচ্ছে গিয়ে আপনার আচ্ছা, সরি, আমি ওই জায়গাটা হচ্ছে কি একটু মনে হয় গুলায় উল্টায় বলে ফেলছি আপনাদেরকে, যে নাইট্রোফুরান্টয়েনটা হচ্ছে গিয়ে আপনার থার্ড ট্রাইমেস্টারে হচ্ছে গিয়ে দেওয়া যায় না। থার্ড ট্রাইমেস্টারে হচ্ছে গিয়ে নাইট্রোফুরান্টয়েন বা নিমটয়েনটা আমরা হচ্ছে অ্যাভয়েড করব। হ্যাঁ, যে হচ্ছে গিয়ে আপ টু আপনার থার্ড ট্রাইমেস্টারে হচ্ছে গিয়ে নাইট্রোফুরান্টয়েনটা দেওয়া যায় না। আর একটা হচ্ছে গিয়ে ড্রাগের অল্টারনেটিভ হিসেবে বলে যে ট্রাইমেথোপ্রিম দেওয়া যায় প্রেগনেন্সিতে, যেটা আমরা ইউজ করি না। ওইটার কথা হচ্ছে গিয়ে আসলে বলা ছিল যে ট্রাইমেথোপ্রিমটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাভয়েড করতে হয়। সো ওভারঅল আমার মনে হয় ট্রাইমেথোপ্রিমটা আমরা না মনে রাখলেও চলবে, সিন্স এটা আমরা কমনলি ইউজ করি না। আপনি জাস্ট মাথায় রাখেন যে নাইট্রোফুরান্টয়েনটা থার্ড ট্রাইমেস্টারে আপনি অ্যাভয়েড করবেন। সেই ক্ষেত্রে আমাদের জন্য প্রেফারেবল ড্রাগটা কিন্তু হবে সেফালিক্সিন। সেফালিক্সিন খুব ভালো কাজ করে আপনার ইউটিআইতে। সেফালিক্সিনটা হচ্ছে কি আমরা ইউজ করতে পারবো। যদি So, থার্ড এই হচ্ছে ট্রাইমেস্টারে না দিয়ে আপু, তাহলে হচ্ছে কি recurrent UTI দিতে পারবো? বুঝি নাই আপু। থার্ড ট্রাইমেস্টারে যদি না দেই, তাহলে রিকারেন্ট ইউটিআই তে যে আপ টু ডেলিভারি দিতে বলছেন, ওইটা হবে? তখন হচ্ছে আমরা অ্যামক্সিসিলিন ইউজ করবো। এটা বইতে লিখে দিচ্ছে যে হচ্ছে গিয়ে আমার নাইট্রোফুরান্টাইন থার্ড ট্রাইমেস্টার অ্যাভয়েড করবেন। সেক্ষেত্রে আপনি অ্যামক্সিসিলিন ইউজ করতে পারেন, বা সেফালেক্সিনও আসলে ইউজ করতে পারেন। সেফালেক্সিনেরও তেমন কোনো হচ্ছে গিয়ে আপনার কন্ট্রাইন্ডিকেশন নাই। সো অ্যামক্সিসিলিন ইউজ করতে পারেন, সেফালেক্সিন ইউজ করতে পারেন। ট্রাইমেথোপ্রিমের কথা মনে রাখা লাগবে না, এটা আসবে না। আপনারা নাইট্রোফুরান্টয়েনটাই মনে রাখেন, যে ওইটা দিতে পারবো না থার্ড ট্রাইমেস্টারে, তখন আপনি অ্যামক্সিসিলিনে চলে যেতে পারবেন। তো আপু, বইটা তো অর দিয়ে লেখা আছে, নাইট্রোফুরান্টয়েন অর অ্যামোক্সিসিলিন। অর অ্যামক্সিসিলিন। হ্যাঁ, অর দিছে। সেটাই তো, আপনি আইদার নাইট্রোফুরান্টয়েন ইউজ করবেন, না হয় অ্যামক্সিসিলিন ইউজ করবেন। নাইট্রোফুরান্টয়েনটা থার্ড ট্রাইমেস্টারে অ্যাভয়েড করতে বলছে, তাহলে আপনি নাইট্রোফুরান্টয়েনের জায়গায় আরামসে অ্যামক্সিসিলিন ইউজ করতে পারবেন। সেটাই তো বলছে বই। অলরাইট, আসেন হচ্ছে কি এবার জাস্ট আমরা লাস্ট কিছু কথা বলবো, যে কমপ্লিকেশনস আমার ইউটিআই এর ক্ষেত্রে আমার মায়ের কি কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে, বাচ্চার কি কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে, যেটা কিনা আপনাদের এই যে জানুয়ারি 24-এর 3 মার্কের জন্য কোয়েশ্চেন ছিল, কমপ্লিকেশনস কি কি আসতে পারে। সো এখানে দেখেন যে যে সমস্ত রোগীর ক্ষেত্রে আমার অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস বা হচ্ছে গিয়ে রিকারেন্ট ইউটিআই বা ইউটিআই ডেভেলপ করছে, তাদের ক্ষেত্রে আমার মায়ের জন্য যেটা হতে পারে যে হচ্ছে মিসক্যারেজ হয়ে যেতে পারে, প্রি টার্ম লেবারে চলে যেতে পারে আমার রোগী, অথবা হচ্ছে গিয়ে আমার লো বার্থ ওয়েট, প্রি টার্ম লেবারে চলে গেলে লো বার্থ ওয়েট হয়ে যেতে পারে, অথবা আইইউডি পর্যন্ত হয়ে যেতে পারে বাচ্চার। আর বাচ্চার ক্ষেত্রে ফিটাল কমপ্লিকেশনস আমার কি কি আসতে পারে? ফিটাল কমপ্লিকেশনস এর মধ্যে হচ্ছে গিয়ে সরি, আমি এতক্ষণ যেটা বললাম এটাই তো ফিটালি বললাম, যে হচ্ছে গিয়ে আপনার প্রিটার্ম ডেলিভারি হয়ে যাবে, সো লো বার্থ ওয়েট আসবে, আইইউডি হতে পারে। আর মায়ের ক্ষেত্রে কি কি হতে পারে? যেহেতু হচ্ছে গিয়ে আপনার ইনফেকশন হয়েছে, ইনফেকশন থেকে আপনার সেপ্টিসেমিয়া হতে পারে, শক ডেভেলপ করতে পারে, মাল্টিপল অর্গান ফেলিয়ার পর্যন্ত ডেভেলপ করতে পারে, অথবা হচ্ছে আরেকটা যেটা বলা আছে যে হচ্ছে আমার রোগীর অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। আমরা যেটা এএসবি পড়ার সময়, যেটা আমরা অ্যানিমিয়া পড়ার সময় বলেছিলাম, যে এএসবি থেকে অ্যানিমিয়া হচ্ছে একটা আপনার
ASB is a predisposing risk factor for অ্যানিমিয়া। সো এগুলো সব হচ্ছে আপনার রোগী ডেভেলপ করতে পারে। যখন মাল্টিপল অর্গান ফেলিয়ার ডেভেলপ করতে পারে তখন হচ্ছে কি আপনি লিখতে পারেন যে রেনাল ফেলিয়ার হতে পারে, পালমোনারি ইনসাফিসিয়েন্সি, ARDS ডেভেলপ করতে পারে। এগুলো যে কোনো কিছু আমার রোগীর ফ্রম অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস অথবা ফ্রম ইউটিআই আমার রোগীর ডেভেলপ করতে পারে। সো ম্যাটারনাল আর ফিটাল কমপ্লিকেশনস গুলো আমরা হচ্ছে একটু দেখে রাখবো, সিন্স একবার এসেছিল পরীক্ষায়। আসেন যে হচ্ছে ইনফেকশন থেকে এই কোয়েশ্চেনটা আমাদের আসছিল। এছাড়া হচ্ছে কি আমার রেনাল ডিজিজ নিয়ে হচ্ছে কি আমরা একেআই সম্পর্কে হচ্ছে কি একটু কথা বলবো। সো একেআই পড়ার জন্য একেআই এর জন্য আমাদের যেটা হচ্ছে গিয়ে আপনাদের রেফারেন্স বুক থাকবে হচ্ছে গিয়ে অবসত্ব 10th এডিশন চ্যাপ্টার 39 স্পেশাল টপিকস ইন অবস্টেট্রিক্স। ওখানে দেখেন, ওখানে হচ্ছে গিয়ে আপনার অ্যাকিউট কিডনি ইনজুরি সম্পর্কে বলা আছে পেজ 578 এ। রেনাল ডিজিজটা শেষ করে তারপরে হচ্ছে গিয়ে আমরা শক এবং ইনফেকশন এগুলা নিয়ে কথা বলবো। সো আসেন যে একেআই 578 এ আছে যে একেআই আমি ডিফাইন করব কিভাবে, যখন হচ্ছে আমি যদি দেখি আমার রোগীর ডেইলি ইউরিন আউটপুট লেস দ্যান 400 ml যদি আসে, যেটাকে আমরা ক্লিনিক্যালি আসলে অলিগিউরিয়া বলে থাকি, এটাকেই হচ্ছে একেআই বলা হয়েছে। তার মানে লেস দ্যান 400 ml ইউরিন পার ডে ইজ ডিফাইন্ড অ্যাজ একেআই। আর এখন লেটেস্ট ডেফিনেশনে কি বলে? লেটেস্ট ডেফিনেশনে বলে যে হচ্ছে কি আপনার সেরাম ক্রিয়েটিনিন লেভেল যদি মোর দেন 2 times of base value হয় উইদাউট এনি প্রি এক্সিস্টিং রেনাল ডিজিজ, সেটাকে বলা হয় একেআই। মোর দেন 2 times মানে কি? আমাদের সাধারণত আমরা ধরি যে 1.1 মিলিগ্রাম পার ডিএল হচ্ছে আমার সেরাম ক্রিয়েটিনিনের নর্মাল, মানে আপার লিমিট অফ নর্মাল রেঞ্জ। তাহলে যদি মোর দেন 2 times নর্মাল হয়, তাহলে এখানে দেখবেন বইয়ের মধ্যেই বলে দিয়েছে যে অ্যাবাউট 2.2 মিলিগ্রাম পার ডিএল যদি আমি সেরাম ক্রিয়েটিনিন ভ্যালু পাই ইন আ পেশেন্ট উইথ নো প্রি এক্সিস্টিং রেনাল ডিজিজ, তার ক্ষেত্রে আমি বলবো একেআই ডেভেলপ করেছে। এখন একেআই থেকে আপনাকে পড়তে কি হবে বা আপনি পড়বেন কি? একেআই থেকে মূলত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এটার কজ। আমরা হচ্ছে গিয়ে কজ গুলা পড়বো এবং ম্যানেজমেন্টটা হচ্ছে গিয়ে আদৌ কখনো তো আসলে কিডনি একেআই থেকে আমাদের কোয়েশ্চেন আসে নাই, কিন্তু ম্যানেজমেন্ট আমরা একদম ছোট করে একটু হচ্ছে গিয়ে বলবো। এটা আমাদের লেটেস্ট যে বইটা 10th এডিশনে আসলে তেমন করে খুব ইন ডিটেলস বলা নাই, এখানে খুব ছোট করে আছে। আগের বইটাতে হচ্ছে গিয়ে আমাদের 9th এডিশনে মোটামুটি হচ্ছে গিয়ে ডিটেলসে ছিল। সো আমরা ওখান থেকে জাস্ট একটু ছোট্ট করে নোট আকারে এটা বলে ফেলবো যে একেআই কিভাবে ম্যানেজ করতে হয়। সো আসেন প্রথমে কজেস আপনাকে দেখতে হবে। কজেস এখানে টেবল 39.9 এ এখানে দেখেন কজেস অফ একেআই বলা আছে। এটাকে আমরা একটু সুন্দর করে ভাগ করে নিব। এখানে প্রেগন্যান্সির হিসাব করে ভাগ করে দেওয়া আছে, কিন্তু এটা আরো ভালো হয় যদি আপনি প্রি রেনাল, রেনাল এবং পোস্ট রেনাল এইভাবে যদি আপনি কজগুলোকে ভাগ করতে পারেন। প্রি রেনাল কজের মধ্যেই কিন্তু আপনার এই আর্লি প্রেগনেন্সি, লেট প্রেগনেন্সি অ্যান্ড লেবার এগুলো সব চলে আসবে হচ্ছে আপনার প্রি রেনাল কজের মধ্যে। এরপরে যে আপনার আদার কজেস এর মধ্যে মিসম্যাচ ট্রান্সফিউশন, থ্রম্বোটিক মাইক্রোএনজিওপ্যাথি, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম আছে, এগুলাও সব হচ্ছে আপনার প্রিরেনাল কজ। তার মানে প্রথম দুইটা কলাম এবং তারপরে যে লাল অংশটুকু এই পুরাটাই হচ্ছে প্রিরেনাল কজ, তারপরে রেনাল কজ, আর তারপরে দেখেন পোস্ট রেনাল কজ এন্ড ড্রাগস। এভাবে করে কজগুলা আপনার আলাদা করা আছে। সো প্রি রেনালের মধ্যে আপনার কি কি কারণে হতে পারে? প্রি রেনালের মধ্যে আর্লি প্রেগনেন্সি, লেট প্রেগনেন্সি অ্যান্ড লেবার। আর্লি প্রেগনেন্সিতে আমার যদি যে কোনো কারণে আমার যদি রিহাইড্রেশন হয় অথবা হচ্ছে গিয়ে আমার যদি অ্যানিমিয়া ডেভেলপ করে, এই বা হচ্ছে গিয়ে সেপসিস ডেভেলপ করে, এখান থেকে আমার রোগীর একেআই ডেভেলপ করতে পারে। কি কি কারণে আমার হচ্ছে গিয়ে ডিহাইড্রেশন হতে পারে? যদি হচ্ছে গিয়ে আমার হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম অথবা অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস হয়, আমার সিভিয়ার যদি ব্লিডিং হয়, ব্লিডিং হয়ে যে আমার সিভিয়ার ব্লিডিং হয়ে হাইপোভোলেমিয়া হয়ে আমার একেআই ডেভেলপ করতে পারে। কি কি কারণে? রাপচার একটোপিক প্রেগন্যান্সি থেকে অথবা আপনার অ্যাবর্শন অথবা মোলার প্রেগন্যান্সি থেকে একেআই হতে পারে। সেপটিক অ্যাবর্শন যদি হয়, সেপসিস হয়ে আমার একেআই ডেভেলপ করতে পারে। লেট প্রেগন্যান্সি এন্ড লেবারে কি কি হতে পারে? কজ মোটামুটি একই, ডিহাইড্রেশন, হাইপোভোলেমিয়া এবং আপনার ইনফেকশন। তাহলে এটার ভিতরে যদি আপনি এখন ডিটেলসে লিখতে চান তাহলে দেখেন যে লেট প্রেগন্যান্সি লেবারে আমার এপিএইচ, পিপিএইচ অথবা আমার ট্রমাটিক ডেলিভারি অথবা অবস্টেট্রিক শকে যদি রোগী চলে যায়, বা হচ্ছে কি আপনার যেই হাইপারটেনসিভ ডিসঅর্ডারস ইন প্রেগন্যান্সি, সিভিয়ার পি, এক্ল্যাম্পসিয়া, বা হচ্ছে কি আপনার হেল্প সিনড্রোম, বা হচ্ছে কি আপনার সিভিয়ার ইনফেকশন, কোরিও অ্যামনিওনাইটিস বা পাইলোনেফ্রাইটিস, এগুলো যদি আপনার ডেভেলপ করে, তাহলে হচ্ছে কি আমার লেট প্রেগন্যান্সি অ্যান্ড লেবারে আমার এই সমস্ত কন্ডিশন থেকে একেআই ডেভেলপ করতে পারে। এরপরে আমরা বলেছিলাম যে মিসম্যাচ ট্রান্সফিউশন, সাথে যদি এইচইউএস বা থ্রম্বোটিক মাইক্রোএনজিওপ্যাথি থাকে, এগুলো থেকেও, এগুলো প্রিরেনাল কজ ফর একেআই। রেনাল কজ
কিডনির কোন কোন সমস্যার জন্য আমার থাকতে পারে, যদি হচ্ছে গিয়ে আমার রোগীর কোনো রেনাল ডিজিজ আগে থেকেই থেকে থাকে, যদি টিআইসি ডেভেলপ করে, বা হচ্ছে কি আপনার নতুন কোনো অবস্টেট্রিক প্যাথোলজি সুপার ইম্পোজড অন প্রি এক্সিস্টিং রেনাল ডিজিজ। বেসিক্যালি আগে থেকে আমার রোগীর যদি কোনো রেনাল কজ থাকে, রেনাল ডিজিজ থাকে, সেই কারণে আমার একেআই ডেভেলপ করতে পারে। পোস্ট রেনাল কি কজে আপনি সিএস করছেন, মানে সিএস করছেন, অথবা হচ্ছে আপনি অন্য যে কোনো একটা সার্জারি করছেন, হিস্টেরেক্টমি করছেন, কিছু একটা করার সময় আপনি অ্যাক্সিডেন্টালি ইউরেটারকে লাইগেট করে দিলেন। এই যে ইউরেটারকে লাইগেট করে দিলেন, ধরেন দুই পাশের ইউরেটারকে লাইগেট করে ফেলেছেন, এগুলার কারণে আমার রোগীর একেআই ডেভেলপ করতে পারে। আচ্ছা, আর ড্রাগস এর মধ্যে বলা আছে যে এনসাইডস অথবা অ্যামিনোগ্লাইকোসাইডস, এগুলো আপনার নেফ্রোটক্সিক ড্রাগস, এগুলো থেকে একেআই হতে পারে। এখন কজ জানার পরে আমরা হচ্ছে এটার বলেছিলাম যে ম্যানেজমেন্ট সম্পর্কে অল্প করে কথা বলবো। আমরা জানি যে একেআই কিন্তু আপনার 4টা ফেজে হচ্ছে গিয়ে একেআই মানে ডেভেলপ করার পর এটাকে 4টা ভাগে আমরা ভাগ করতে পারি একেআই কে। প্রথমেই হচ্ছে আমার ইনসিপিয়েন্ট ফেজ, যেটা কিনা আমার খুব শর্ট টাইম পিরিয়ড ধরে থাকে। তারপরেই হচ্ছে আমার ফেজ অফ অ্যানিউরিয়া। এই ফেজ অফ অ্যানিউরিয়াটা হচ্ছে গিয়ে ফেজ অফ অ্যানিউরিয়া মানে কি? ফেজ অফ অ্যানিউরিয়া মানে দেখবেন এখানে বলা আছে যে লেস দেন 100 ml পার ডে যদি হচ্ছে আমার ইউরিন আসে, এটাকেই আমরা ফেজ অফ অ্যানিউরিয়া বলি। আর তারপরে বলা আছে যে হচ্ছে আপনার ফেজ অফ ডায়োরেসিস এবং ফেজ অফ রিকভারি। এদের 4টার মধ্যে আমাদের এই প্রথম 2টাতেই আমরা কিভাবে ম্যানেজ করবো এটা সম্পর্কে একটু জানতে হবে। কারণ হচ্ছে গিয়ে দেখা যায় যে ইনসিপিয়েন্ট ফেজ সম্পর্কে আমরা বলছি যে এটা খুবই শর্ট লিভড একটা স্টেজ, অল্প কিছু সময়ের জন্য থাকবে, এবং তারপরে দেখা যায় যে সাধারণত এই ইনসিপিয়েন্ট ফেজে হচ্ছে ইউরিন আউটপুটটা খুব মানে একদম শার্পলি ডিক্লাইন করা শুরু করে, একদম হঠাৎ করে হচ্ছে কমা শুরু করবে। তখনও রুগী আসলে তেমন কিছু বুঝবে না, বা ফলো আপে আমরা তেমন কিছু বুঝবো না। রুগীগুলা সাধারণত ডায়াগনোসড হয়ই হচ্ছে আপনার এই ফেজ অফ অ্যানিউরিয়াতে এসে, যখন হঠাৎ করে একদম দেখবো যে নাই, ইউরিন আউটপুট নাই, বা একদম কম, মানে খুব বেশি হচ্ছে কি আপনার ইউরিন আউটপুট আসতেছে না অনেক সময় ধরে, তখনই দেখা যায় যে আমার রোগীগুলা মূলত ডায়াগনোসড হয়। এবং একেআই এর ম্যানেজমেন্ট বললে আসলে আমরা মূলত এই ফেজ অফ অ্যানিউরিয়ার ম্যানেজমেন্টই বুঝে থাকি। এই স্টেজটা আপনার লং পিরিয়ড অফ টাইম ধরে পারসিস্ট করে। তো এই পিরিয়ডের ম্যানেজমেন্টটা আমরা হচ্ছে কি অ্যাটলিস্ট মানে অন্য কিছু না লিখতে পারলেও যেন অ্যাটলিস্ট প্রিন্সিপাল গুলা লিখতে পারি, এমন ভাবে হচ্ছে কি আমরা পড়ে যাবো একেআই ম্যানেজমেন্ট। ইন কেস যদি পরীক্ষায় আসে তাহলে যেন খাতায় আর কি যেন আলি না রেখে আসি। এই জন্য আমরা একটু প্রিন্সিপাল গুলা সম্পর্কে জানবো। এখানে আমরা একেআই কে ম্যানেজ করব 6টা প্রিন্সিপাল দিয়ে। প্রথমেই হচ্ছে আপনার কন্ট্রোল অফ ফ্লুইড ব্যালেন্স বা মেইনটেনেন্স অফ ফ্লুইড ব্যালেন্স। এরপরে হচ্ছে আপনার মেইনটেনেন্স অফ ক্যালোরি রিকোয়ারমেন্ট, ক্যালোরি কতটুকু লাগছে। তারপর হচ্ছে রেগুলেট ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স। প্রথমে বলেছি ফ্লুইড ব্যালেন্স, তারপর ক্যালোরি রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্স, কারেক্ট অথবা রেগুলেট দি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অ্যাডিকুয়েট সাপোর্টিভ থেরাপি, রোল অফ ডায়ালাইসিস, আর হচ্ছে অ্যান্টিসিপেট প্রিডিসপোজিং রিস্ক ফ্যাক্টর বা কজ। এই হচ্ছে আমার 6টা প্রিন্সিপাল। এখন এদের মধ্যে যদি আমরা অল্প অল্প করে জাস্ট একটু জেনে রাখবো যে কোনটাতে আমি কি করব, কিভাবে করব। ফ্লুইড ব্যালেন্সের মধ্যে আমাকে কি এনশিওর করতে হবে? ফ্লুইড ব্যালেন্সের মধ্যে আমাকে এখানে স্ট্রিক্টলি মনিটর করতে হবে ইনটেক আউটপুট চার্ট। আমার ইনটেক কতটুকু হবে রুগীর, বা আমি এটাকে কিভাবে মেইনটেইন করব? আমি হচ্ছে রুগীর প্রিভিয়াস ডে আউটপুট যা আসছিল এই আউটপুটের সাথে এক্সট্রা আরো 200, এক্সট্রা আরো 500 ml, প্রিভিয়াস ডে আউটপুটের সাথে 500 ml ফ্লুইড টোটাল হচ্ছে তার ফ্লুইড ইনটেক হবে। এবং রুগীর যদি সাথে জ্বর থাকে, জ্বর থাকলে কি হবে? মনে করেন যে সেপসিসের কারণে হচ্ছে একেআই ডেভেলপ করেছে, তাহলে তো রুগীর আগে থেকেই জ্বর আছে। সো রুগীর যদি জ্বর থাকে, পার ডিগ্রি রাইজ অফ টেম্পারেচারের জন্য আমাকে অ্যাডিশনাল আরো 200 ml ফ্লুইড রুগীকে দিতে হবে। তাহলে আমরা ফ্লুইড ব্যালেন্সের ক্ষেত্রে বললাম আপনাকে স্ট্রিক্টলি ইনটেক আউটপুট আপনি মেইনটেইন করবেন। ইনটেক কতটুকু দিবেন? আগের দিনের আউটপুটের সাথে 500 ml যোগ করে। আর যদি জ্বর থাকে প্রত্যেক ডিগ্রি রাইজের সাথে 200 ml করে আপনি ফ্লুইড এক্সট্রা দিবেন। এরপরে আসেন যে ক্যালোরি রিকোয়ারমেন্টে আপনাকে কি দিতে হবে? আপনাকে এখানে হচ্ছে সল্ট এবং প্রোটিন রেস্ট্রিক্টেড করে রাখতে হবে। এখানে আপনি কি দিতে পারবেন? রুগীকে কি খাওয়াতে পারবেন? প্লেন্টি অফ কার্বোহাইড্রেট আপনি খাওয়াতে পারবেন। প্রোটিন আর সল্ট হচ্ছে লো ইনটেক থাকবে বা রেস্ট্রিক্টেড থাকবে ইন কেস অফ একেআই। আমরা বলেছিলাম যে রেগুলেট ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স। ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স থাকলে আপনাকে কারেক্ট করতে হবে। মোস্টলি দেখা যায় যে রুগীগুলোর হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করে। হাইপার ক্যালেমিয়াতে আমরা কি দিয়ে থাকি?
এটা জাস্ট আমরা জানার জন্য জেনে রাখবো, এগুলো সব ছোটবেলার পড়া। যে হাইপারক্যালেমিয়া যদি থাকে সেক্ষেত্রে আপনি রুগীকে কি দিবেন, রুগীকে হচ্ছে গিয়ে আপনি 10% 10 ml of 10% ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে পারেন, ইনসুলিন আপনি ইনফিউশন দিতে পারেন, তাহলে পটাশিয়ামটা সেলের মধ্যে ঢুকে যাবে, আয়রন এক্সচেঞ্জ রেজিন ইউজ করতে পারেন, বা হচ্ছে গিয়ে পরবর্তীতে মেডিসিনে তো আসলে ডায়ালিসিস পর্যন্ত বলা আছে, আমরা মোটামুটি এই কয়েকটা কথাই বলবো। যে হচ্ছে গিয়ে হাইপারক্যালেমিয়া হয়ে গেলে প্রথমেই আপনি পটাশিয়াম এনরিচড ফুড রেস্ট্রিক্ট করবেন, পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক্স রেস্ট্রিক্ট করে দিবেন, এগুলো বন্ধ করে দিবেন, এবং তারপরে হচ্ছে গিয়ে আপনি রুগীকে ইনসুলিন, আয়রন এক্সচেঞ্জ রেজিন বা হচ্ছে গিয়ে আপনি ওই ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে পারেন। এরপরে আসেন যে হচ্ছে অ্যাডিকুয়েট সাপোর্টিভ থেরাপি। যেই কারণে একেআই ডেভেলপ করুক না কেন, আমরা একটা বলেছিলাম যে হাইপোভোলেমিয়ার কারণে সাধারণত হয়, অথবা ডিহাইড্রেশনের জন্য হয়, অথবা হচ্ছে গিয়ে আমার ইনফেকশনের জন্য একেআই হয়, কজের মধ্যে বলেছিলাম। তাহলে সাপোর্টিভ থেরাপির মধ্যে আপনার যদি হচ্ছে গিয়ে হাইপোভোলেমিয়ার জন্য হয়ে থাকে আপনাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, যদি হচ্ছে গিয়ে কোনো ইনফেকশনের জন্য হয়ে থাকে আপনাকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে হবে, যদি ডিহাইড্রেশন হয় তাহলে তো আপনি ফ্লুইড মেনটেন করছেনই। এরপরে হচ্ছে গিয়ে আসেন রোল অফ ডায়ালিসিস আর হচ্ছে অ্যান্টিসিপেট প্রিডিসপোজিং ফ্যাক্টরস। এখানে আপনি হচ্ছে কজ এভালুয়েট করে আপনার হচ্ছে কেন হয়েছে সেই হিসাবে আপনাকে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট চালায় যেতে হবে। সো এই গেল মোটামুটি আপনাদের একেআই ম্যানেজমেন্ট বা একেআই থেকে যতটুকু যা লাগবে। এরপরে আসেন আমরা হচ্ছে আমাদের নেক্সট টপিক শক, শক এবং কোল্যাপস, এই দুইটা টপিক আমরা পাশাপাশি রেখে হচ্ছে গিয়ে পড়ে ফেলবো। এরপরে আসলে এখন আমরা যেগুলো নিয়ে কথা বলছি শক, শক বা ইনফেকশন স্পেশাল টপিকস যাই আছে এগুলো নিয়ে হচ্ছে গিয়ে টিল নাও তেমন কোনো প্রশ্নই আসে নাই, এসএকিউ কোনো প্রশ্ন আসে নাই, এবং তেমন কোনো প্রশ্ন আসলে আমাদের মিড টার্মের জন্য আসে নাই। সো টপিকগুলো আমরা এমন ভাবেই হচ্ছে গিয়ে দেখে যাব বা পড়ে যাব যে ইন কেস যদি আসে তাহলে যেন আমরা কিছু না কিছু হইলেও লিখতে পারি, এবং মানে হচ্ছে কি খাতা যেন ফাঁকা না থাকে। So এমন ভাবে আমরা পড়বো। এখন আসেন যে আমরা প্রথমে হচ্ছে শক নিয়ে একটু কথা বলবো। শক এবং কোল্যাপস এই দুইটার জন্য আপনি পড়বেন হচ্ছে অবস দত্ত 10th এডিশন চ্যাপ্টার 39 পেজ 572। এখানে প্রথমেই দেখবেন যে শক আসলে কি জিনিস। শক মানেই হচ্ছে ইট ইজ a condition যখন কিনা আপনার there is circulatory inadequacy with poor tissue perfusion resulting in generalized cellular hypoxia। তাহলে আমার এখানে যে কোনো একটা কারণে যদি হচ্ছে কি আপনার সার্কুলেটরি ইনঅ্যাডিকুয়েসি হয় আলটিমেটলি লিডিং টু সেলুলার হাইপোক্সিয়া, যে কোনো কারণে ইনঅ্যাডিকুয়েসি হতে পারে যে হচ্ছে কি আপনার হচ্ছে কি আপনি যখন ইনহেল করছেন আপনার হয়তো অক্সিজেনটাই হচ্ছে আপনার হেমোগ্লোবিন হচ্ছে গিয়ে নিতে পারছে না, সেটার জন্য আপনার হেমোগ্লোবিন প্রথমেই হচ্ছে আপনার হেমোগ্লোবিন কম থাকতে পারে, আপনার ব্লাড কম থাকতে পারে, তারপরে মনে করেন ব্লাড আছে কিন্তু ব্লাড হচ্ছে আপনার অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারছে না, অথবা আপনার অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারছে কিন্তু টিস্যুগুলো আপনার অক্সিজেন ইউজ করতে পারছে না। সো আপনার এই সার্কুলেটরি ইনঅ্যাডিকুয়েসি যে শুধুমাত্র হাইপোভোলেমিয়া শুধুমাত্র ব্লাড লসের জন্য হচ্ছে তা কিন্তু না, আপনার বডিতে ব্লাডও আছে অক্সিজেনও আছে কিন্তু আপনার কার্বন মনোক্সাইড পয়জনিং হয়েছে, তাহলে আপনার টিস্যু হচ্ছে এই অক্সিজেনটা ইউজ করতে পারছে না, তখনও কিন্তু আপনার রোগী শকে চলে যাবে। সো শকের ডেফিনেশনটা আমরা মাথায় রাখবো যে যে কোনো কারণে সার্কুলেটরি ইনএডিকুয়েসি হলে আমার রোগী শকে চলে যেতে পারে, সার্কুলেটরি ইনএডিকুয়েসি লিডিং টু সেলুলার হাইপোক্সিয়া। এটা গেল শক আমার কাকে বলে। তারপর আমাকে কি পড়তে হবে শক থেকে, শকের কজটা আমরা একটু দেখে রাখবো। এখানে দেখবেন যে পেজ 574 এ আপনাদের একটা সুন্দর বক্স আছে 39.2 ক্লাসিফিকেশন অফ শক, যেখানে কিনা মূলত আমাদের অবস্টেট্রিক্সে আপনি মেডিসিনে হয়তো অনেক কিছু আগে পড়েছেন কিন্তু এখন অবস্টেট্রিক্সের ক্ষেত্রে আপনার কিন্তু মাথায় রাখতে হবে আপনার 4টা টাইপের শক। মূলত আমরা কি কি ফেস করি, মূলত আমরা ফেস করি হচ্ছে হাইপোভোলেমিক শক এবং হচ্ছে সেপটিক শক, এছাড়াও কার্ডিওজেনিক শক আর এক্সট্রা কার্ডিয়াক শক। এই হচ্ছে টোটাল আমার 4টা টাইপের শক। হাইপোভোলেমিক শক আমার কি কি কারণে হতে পারে? হাইপোভোলেমিক শক একটা হতে পারে আইদার আমার হেমোরেজিক ব্লাড লসের কারণে হতে পারে অথবা আমার নন হেমোরেজিক শক হতে পারে। হেমোরেজিক শক এটা আমরা সবাই লিখতে পারবো ব্লিডিং এর কজ। এখন আর্লি প্রেগন্যান্সি থেকে শুরু করে লেট প্রেগন্যান্সি পর্যন্ত আপনি যাবেন রাপচার একটপিক বা হচ্ছে গিয়ে আপনার ইনকমপ্লিট অ্যাবর্শন বা অ্যাবর্শন, বা হতে পারে আপনার হচ্ছে গিয়ে এপিএইচ ডিউ টু প্লাসেন্টা প্রিভিয়া বা অ্যাব্রাপসিও, বা আপনার পিপিএইচ এর জন্য হতে পারে হেমোরেজিক শক। নন হেমোরেজিক শক আমার কেন হতে পারে? ব্লাড লস হয় নাই কিন্তু হয়তো আমার ফ্লুইড লস হয়েছে, তাহলে এখানে আমার এক্সেসিভ ভমিটিং, ডায়রিয়া অথবা আমার এক্সেসিভ ডায়োরেসিস অথবা টু র্যাপিড রিমুভাল অফ অ্যামনায়োটিক ফ্লুইড, এগুলোর কারণে আমার নন হেমোরেজিক হাইপোভোলেমিক শক ডেভেলপ করতে পারে। সেপটিক শক, সেপটিক শক আর একটা শক যেটা আমরা কমনলি ফেস করে থাকি। সেপটিক শক আপনার কি কি কারণে হতে পারে? যে হচ্ছে গিয়ে আপনার
ওভারওয়েলমিং ইনফেকশনের জন্য আমার রোগী সেপটিক শক ডেভেলপ করতে পারে, যেটার একটা ইম্পর্টেন্ট কারণ দেখা যায় যে আমাদের সেপটিক অ্যাবর্শন থেকে আমার রোগী সেপটিক শক, অথবা হচ্ছে আমার পিউপেরিয়াল সেপসিস থেকে আমার রোগী সেপটিক শকে চলে যেতে পারে। সো এখানে আমরা একটা দুইটা কজ আমাদের মতন লিখে দিতে পারবো। কার্ডিওজেনিক শকের মধ্যে কিছু হার্ট কজেস দেওয়া আছে, যে হচ্ছে কি আপনার রোগীর যদি মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা কার্ডিয়াক অ্যারেস্ট অথবা ট্যাম্পোনেট যদি থাকে। এক্সট্রা কার্ডিয়াক শকের মধ্যে বলা আছে যে আপনার কেমিক্যাল ইনজুরি বা ড্রাগ ইনডিউসড হতে পারে। যদি আপনার জেনারেল অ্যানেস্থেজিয়ার কারণে আমার শক হয়, তখন দেখা যায় যে কেমিক্যাল ইনজুরি হয়ে আমার রোগীর শকে চলে যেতে পারে, বা স্পাইনাল অ্যানেস্থেজিয়ার জন্য আমার ড্রাগ ইনডিউসড আমার এক্সট্রা কার্ডিয়াক শক রোগীর ডেভেলপ করতে পারে। সো ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা এটা ক্লাসিফিকেশন মানে আমাদের কজ কিন্তু জানা হয়ে গেল, শকের কজ বা কি কি টাইপের শক আমার থাকে। এখন হচ্ছে গিয়ে আমরা এটার ম্যানেজমেন্টটা সম্পর্কে একটু কথা বলবো। ম্যানেজমেন্টটা দেখবেন যে আসলে খুব সুন্দর করে যে কোনো একটা স্পেসিফিক জায়গাতে আছে এরকম আসলে খুঁজে পাইনি। সো মোটামুটি আমি চেষ্টা করেছি কম্বাইন করে একটা আপনাদের সামনে নিয়ে আসতে। আপনারা হচ্ছে গিয়ে চাইলে এটা লিখে ফেলতে পারেন, অথবা যে কোনো একটা গাইডলাইনে যেখানে হচ্ছে আপনার শক নিয়ে এক্সপ্লেন করা আছে ওখানে সাথে হচ্ছে গিয়ে টুকে এটাকে লিখে ফেলতে পারেন। সো শকের ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, যে কোনো একটা রোগী আপনার শক নিয়ে আসছে, এখন সেই শক হতে পারে আপনার হাইপোভলিমিক হতে পারে, সেপটিক হতে পারে, অন্য যে কোনো কারণে হতে পারে। সাধারণত আমরা হাইপোভলিমিক এবং সেপটিকটা ফেস করি। এখন শকের রোগী আসলে আপনি কিভাবে ম্যানেজ করবেন? সর্বপ্রথম পয়েন্ট যেটা আমরা চোখ বন্ধ সবাই লিখবো সেটা হচ্ছে শাউট অথবা কল ফর হেল্প। শাউট ফর হেল্প করার পরে এটা একটা অবস্ট্রিক এমার্জেন্সি, আপনি শাউট করলেন। শাউট করার পরে আপনি কি করবেন? এবিসিডি অ্যাপ্রোচে আপনি ম্যানেজ করবেন রোগীকে। এবিসিডি অ্যাপ্রোচে কি কি জিনিস দেখবো আমরা? এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন আর লেভেল অফ কনসিয়াসনেস। তাহলে এয়ারওয়ে আর ব্রিদিং আমি কিভাবে দেখবো? প্রথমে দেখেন এয়ারওয়েটা আমরা চেক দি এয়ারওয়ে বাই লুক, লিসন অ্যান্ড ফিল। এটা হচ্ছে কি আপনারা আশা করি হচ্ছে কি যারা আপনারা পরীক্ষা দিবেন আপনাদের কিন্তু আই থিঙ্ক এতদিনে আপনাদের সমস্ত ট্রেনিং হয়ে গেছে, এবং আপনাদের যখন ইওসি ট্রেনিংটা হয়েছে, এমার্জেন্সি অবস্ট্রিক কেয়ার ট্রেনিং যখন আপনারা করেছেন, তখন এই জিনিসগুলো একদম হাতে কলমে শিখায় দেয়। হ্যাঁ, আমরা ওই জিনিসটাকে জাস্ট হচ্ছে একটু ছোট ছোট করে রিক্যাপিচুলেট করে এখানে বলে ফেলবো, যে প্রথমে আপনি এয়ারওয়ে আর ব্রিদিংটা চেক করছেন বাই লুক, লিসন, ফিল। কি করবেন? প্রথমে রোগীকে আপনি পজিশনিং করবেন। পজিশন যদি হচ্ছে আপনার প্রেগনেন্ট রোগী হয় তাহলে লেফট ল্যাটারাল পজিশন করবেন। যদি হচ্ছে কি আপনার পোস্টপার্টাম রোগী হয় সেই ক্ষেত্রে আপনি একদম সুপাইন পজিশনে রাখবেন। রাখার পরে আপনি কি করবেন? হেড টিল্ট, চিন লিফট আর হচ্ছে জ থ্রাস্ট। হেড টিল্ট করে, চিন লিফট করে জ থ্রাস্ট, আমরা জকে একদম থ্রাস্ট দিব। দেওয়ার পরে এখন এতটুকু করার পরে আপনার রোগীর ঠিক হয়ে যাওয়ার কথা, স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার কথা। যদি দেখেন যে না এখনো আপনার রোগী ব্রিথ করছে না, সেই ক্ষেত্রে আপনাকে চেক করতে হবে যে এয়ারওয়েতে অথবা হচ্ছে কি আমার নোজে বা মুখে কোথাও কোনো অবস্ট্রাকশন আছে কিনা। যদি থাকে সেটা আপনি রিমুভ করলেন, অবস্ট্রাকশন নাই। এখন আপনার রোগীকে আপনি কিভাবে এভালুয়েট করবেন? অবস্ট্রাকশন নাই। এখন দেখেন আপনার রোগী দুই ভাবে ব্রিথ করতে পারে। একটা হচ্ছে কি যে আপনার রোগীর মানে ডিফিকাল্টি হচ্ছে, ব্রিথ করতে ডিফিকাল্টি হচ্ছে কিন্তু শ্বাস নিচ্ছে। আর একটা হতে পারে যে একদম শ্বাস নিতে পারছেই না অথবা লেবার্ড ব্রিদিং হচ্ছে। দুইটার যে কোনো একটা হতে পারে। যদি এমন হয় যে হচ্ছে গিয়ে আপনার রোগী হচ্ছে গিয়ে শ্বাস নিতেই পারতেছে না, লেবার্ড ব্রিদিং হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনাকে শুরু করে দিতে হবে ব্যাগ মাস্ক ভেন্টিলেশন, এবং হচ্ছে কি আপনাকে নেক্সট স্টেপে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে। অ্যাজ ইন আপনার আইসিইউ সাপোর্ট লাগতে পারে, আপনার রোগীকে ভেন্টিলেট বা ইনটিউবেট করা লাগতে পারে। আর যদি এমন হয় যে রোগী শ্বাস নিচ্ছে কিন্তু ডিফিকাল্টি হচ্ছে কিন্তু শ্বাস নিচ্ছে, এটা যদি হয় যে রোগী শ্বাস নিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি আপনার রোগীটাকে পজিশন চেঞ্জ করবেন, প্রপড আপ পজিশন করবেন, অক্সিজেন ইনহেলেশন দিবেন, এবং হচ্ছে লাংস অস্কালটেট করবেন যে হচ্ছে গিয়ে ব্রেথ সাউন্ড সব জায়গায় ঠিক আছে কিনা, এবং হচ্ছে গিয়ে আমার কোথাও কোনো অবস্ট্রাকশনের জন্য আমার ব্রেথ সাউন্ড কম বা বেশি এরকম কিছু আসছে কিনা। সো আপনি লাংসটাকে ভালো মতন অস্কালটেট করবেন। এই গেল আমার মোটামুটি এয়ারওয়ে আমি চেক করলাম। এখন আসেন যে আমি মোটামুটি এয়ারওয়ে আর ব্রিদিংটা দেখলাম, এখন সার্কুলেশনটা আমি কি করব? সার্কুলেশনটা আমাকে হচ্ছে কি দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সার্কুলেশনের জন্য আমার একদিকে হচ্ছে কি আমি অ্যাসেস করতে থাকবো, আর একদিকে কিন্তু হচ্ছে কি আমাকে সার্কুলেশনটা হচ্ছে মেইনটেইন করতে হবে, অ্যাসেস করতে হবে, মেইনটেইন করতে হবে। অ্যাসেস আমি কিভাবে করব যে সার্কুলেশন ঠিক মতন আছে কিনা, রোগী শকে হচ্ছে গিয়ে তার সার্কুলেশনটা প্রপারলি এখন মেইনটেইন হচ্ছে কিনা আমি অ্যাসেস করব। হচ্ছে কি রোগীর পালস দেখবো, রোগীর ব্লাড প্রেশার দেখবো, রোগীর ইউরিন আউটপুট দেখবো, এবং হচ্ছে তার প্যালোর বা অ্যানিমিয়া আছে কিনা সেটা দেখবো, সাথে টেম্পারেচার দেখবো যে রোগী আমার এন্ডোটক্সিক অথবা সেপটিক শকে আছে কিনা। সো এই জেনারেল যেই হচ্ছে কি আমরা জেনারেল এক্সামিনেশনে আমরা যেগুলো দেখি আমরা
এই হচ্ছে গিয়ে প্যারামিটার গুলো চেক করবো এবং মনিটর করতে থাকবো। ম্যানেজ কিভাবে করবো এই রুগীকে? সার্কুলেশন ম্যানেজ করার জন্য বা সার্কুলেশন মেনটেন করার জন্য আমাকে প্রথমেই কি করতে হবে, দুইটা ওয়াইড বোর্ড আইভি চ্যানেল আমাকে ওপেন করতে হবে। চ্যানেল ওপেন করে আমি সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমার যা যা ইনভেস্টিগেশন লাগবে, ইনভেস্টিগেশনের জন্য আমি ব্লাড ড্র করে ফেলবো এবং হচ্ছে গিয়ে আমার মাথার মধ্যে আছে যে সব কি কি কারণে ডেভেলপ করতে পারে, আমি ওইভাবে হচ্ছে গিয়ে রুটিন এবং স্পেসিফিক ইনভেস্টিগেশন পাঠাই দিব। রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে আপনি সিবিসি পাঠাবেন, একটা আরবিএস আপনি পাঠাবেন, সাথে হচ্ছে গিয়ে আপনি রুগী যদি ব্লাড গ্রুপিং করা না থাকে ব্লাড গ্রুপিং করাবেন, সাথে হচ্ছে গিয়ে এরপরে আসেন যে হচ্ছে একটা ইউরিনারি পাঠাইলেন। এগুলো হচ্ছে রুটিন। স্পেসিফিক এর মধ্যে আপনার রুগী শক নিয়ে আসছে, তাহলে আপনি শক চিন্তা করে কি কি ইনভেস্টিগেশন দিবেন। এখন আপনি চিন্তা করবেন এখানে আর্লি প্রেগনেন্সি, লেট প্রেগনেন্সি চিন্তা করে আপনি হচ্ছে গিয়ে ওই শকের কজ গুলা হাইপোভলেমিক হতে পারে অথবা হচ্ছে গিয়ে আপনার সেপটিক হতে পারে, এগুলা চিন্তা করে করে আপনি স্পেসিফিক ইনভেস্টিগেশন পাঠাবেন। এখানে কি কি হতে পারে আমি জাস্ট একটা দুইটা এক্সাম্পল বলে দিই। এখানে অনেক ইনভেস্টিগেশন আপনি হচ্ছে গিয়ে পাঠাতে পারেন। আপনি প্রথমে যেহেতু শক নিয়ে আসছে, আপনি ব্লাড গ্রুপিং তো হচ্ছে গিয়ে রুটিনে পাঠাই দিচ্ছেন। এখানে হচ্ছে গিয়ে আপনি সিআরপি করবেন, একটা সেরাম ক্রিয়েটিনিন করবেন, একটা সেরাম ইলেকট্রোলাইট করে দেখবেন, সাথে একটা আপনি সেপটিক শকের চিন্তা করে সেরাম ল্যাকটেট করে দেখবেন। যদি আর্লি প্রেগনেন্সিতে রুগী এসে থাকে, যদি হচ্ছে গিয়ে প্রেগনেন্সি কনফার্ম না অথবা হচ্ছে গিয়ে খুবই অল্প দিনের অ্যামিনোরিনিয়া রুগী আসছে, আপনি সেরাম বেটা এইচসিজি করে দেখবেন। মোলার প্রেগনেন্সি হতে পারে, একটোপিক প্রেগনেন্সি হতে পারে, সাথে হচ্ছে গিয়ে আমি একটা আলট্রাসোনোগ্রাম যদি আমার সুযোগ, যদিও আমরা এখানে একটা হচ্ছে গিয়ে জাস্ট আমাদের সার্কুলেশনের মধ্যে ব্লাডের স্যাম্পল ড্র করে কি কি ইনভেস্টিগেশন করছি সেগুলোর কথা বলছি। সো আপনি শকের কজ চিন্তা করে করে এখানে আপনি ইনভেস্টিগেশন পাঠিয়ে দিবেন। হ্যাঁ, এরপরে আসেন যে হচ্ছে ইনভেস্টিগেশন আপনি পাঠিয়ে দিলেন, দুইটা হোয়াইট বোর্ড ক্যানুলা করে ইনভেস্টিগেশন পাঠালেন, সাথে সাথে আপনাকে কি করতে হবে, এখানে আইভি ফ্লুইড চালু করতে হবে। এখানে কি ফ্লুইড দিবেন আপনি, এখানে ক্রিস্টালয়েড ফ্লুইড আপনি চালু করবেন। ফার্স্ট 1 লিটার আপনি আইভি রানিং দিবেন, কারণ আপনার হচ্ছে গিয়ে রোগীর সার্কুলেশনটা আগে এস্টাবলিশ তো করতে হবে। সো আপনি হচ্ছে গিয়ে প্রথমে 1 লিটার রানিং দিবেন। সেকেন্ড লিটার ফ্লুইড যেটা, সেটা শুড বি গিভেন উইদিন 30 মিনিটস, 30 মিনিটের মধ্যে সেকেন্ড লিটার শেষ করবেন। এবং তারপরের ফ্লুইড আদৌ দিবেন কি দিবেন না, কত ড্রপসে চলবে, এইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার রোগীর ক্লিনিক্যাল কন্ডিশনের উপরে। ক্লিনিক্যাল কন্ডিশনের উপরে বেস করে যে হচ্ছে রোগীকে কি আমি আরো ফ্লুইড দিব, নাকি অ্যান্টিবায়োটিক দিতে হবে, নাকি হচ্ছে গিয়ে আমি সরাসরি ব্লাড ট্রান্সফিউশনে যেতে হবে, সেটা আপনাকে ডিসিশন নিতে হবে থার্ড ফ্লুইডের ক্ষেত্রে। এবং যদি হচ্ছে আপনার এমন হয় যে আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন যেটা হচ্ছে হেমোরেজিক কজে হচ্ছে আমার শকে গেছে, তাহলে আপনাকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। যদি হচ্ছে আপনি সাসপেক্ট করেন যে হচ্ছে সেপটিক শক ডেভেলপ করেছে, তাহলে আপনাকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। এখানে আমরা কি ইউজ করব, দেখবেন যে আমাদের দেশের গাইডলাইনে আমরা সাধারণত শকের ক্ষেত্রে এজিএম ইউজ করে থাকি। এজিএম বলতে আমার অ্যামক্সিসিলিন, জেন্টামাইসিন এবং হচ্ছে মেট্রোনিডাজোল ডোজ সহ আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন যে সেপটিক শকে আমি এই 3টা অ্যান্টিবায়োটিক চালু করে দিব। এবং তারপরেই আমরা হচ্ছে গিয়ে কথা বলবো যে আমাদের সার্কুলেশন মোটামুটি এস্টাবলিশড হয়ে গেল। তারপরে আসেন যে হচ্ছে লাস্টে ডি বা আমার লেভেল অফ কনসিয়াসনেস। লেভেল অফ কনসিয়াসনেস দেখার জন্য আমরা কি ফলো করব, আমরা হচ্ছে গিয়ে দেখবো যে হচ্ছে আমার রোগী কোন লেভেলে আছে। এটা আমরা মেজার করব বাই হচ্ছে এভিপিইউ, এই মেথডটা দিয়ে। এভিপিইউ মানে কি, এ মানে হচ্ছে আমার রোগী অ্যালার্ট, ভি মানে হচ্ছে গিয়ে অ্যালার্ট বা হচ্ছে আমার রোগী রেসপন্স টু ভয়েস কমান্ড। শুধু ভয়েস কমান্ড দিলে, কথা বললে তখন হচ্ছে রুগী রেসপন্ড করতেছে, এছাড়া রুগী একদম লেথার্জিক নেতায় পড়ে আছে। তারপরে আমরা বললাম যে এভিপিইউ, পি, পি মানে হচ্ছে রেসপন্স টু পেইন, ব্যথা বা খোঁচা দিলে একমাত্র রুগী রেসপন্ড করে। আর লাস্টে ইউতে হচ্ছে আনকনসিয়াস রুগী। এরপরে আসেন যে এই গেল আমার এবিসিডি। এছাড়াও আমরা আরো 2টা ড্রাগ ইউজ করতে পারি শকের রুগী খুবই খারাপ অবস্থা, হ্যাঁ মানে একদম যায় যায় অবস্থাটাই, বিপি নন রেকর্ডেবল, এরকম খারাপ অবস্থা নিয়ে রুগী আপনার কাছে আসছে, শক আপনি ম্যানেজ করছেন, সেই ক্ষেত্রে আপনি আরো 2টা এক্সট্রা ড্রাগ আপনি দিতে পারেন। একটা হচ্ছে যেটা আমরা ইউজ করতে পারি স্টেরয়েড। স্টেরয়েডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বলে যে সেপটিক শকে আদৌ স্টেরয়েডটা ইউজ করা আসলে কতখানি লজিক্যাল। সো এটা একটু কন্ট্রোভার্সিয়াল যে আমরা স্টেরয়েড ইউজ করতে পারি। যদি আপনি ইউজ করেন হাইপোভলেমিক শক, আপনি কিন্তু দেদারসে এই স্টেরয়েড ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি কতটুকু আপনার ডোজ কি হবে, ডোজ হবে হচ্ছে কি আপনার 50 মিলিগ্রাম পার কেজি করে আপনি ইউজ করবেন স্টেরয়েড। আর আরেকটা আপনি কি ইউজ করতে পারেন, যে বিপি নন রেকর্ডেবল পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি ডোপামিন বা ডোবিউটামিন ইউজ করতে পারেন। সেটা আপনি হচ্ছে গিয়ে 150 মাইক্রোগ্রাম পার মিনিট পার কেজি ডোজে আপনি ইনফিউশন চালু করতে পারেন। তো এই গেল মোটামুটি আমাদের শকের ম্যানেজমেন্ট বা শক থেকে আমরা এই কয়েকটা জিনিসই জাস্ট দেখে রাখবো। ক্লাসিফিকেশনের মধ্যে কজ এসে পড়বে, আর তারপরে হচ্ছে আপনি এই যে ম্যানেজমেন্ট, যেখানে আমরা ইনভেস্টিগেশন সহ বলে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আসেন যে শকের পরে ইনফেকশন।
ইনফেকশন নিয়ে হচ্ছে গিয়ে আসলে টিল নাও আমাদের এই পর্যন্ত কোনো প্রশ্ন আসে না। ইনফেকশন বলতে এখানে ইনফেকশন ইন প্রেগন্যান্সি, ইনফেকশন কি কি ইনফেকশন আপনার হতে পারে, অনেক কিছু তো আপনারা পড়েছেন, গাইনির মধ্যে আপনার অনেক অনেক ইনফেকশন পড়ে ফেলেছেন। এখন হচ্ছে প্রেগন্যান্সিতে আপনার কোন কোন ইনফেকশন হতে পারে, বা হচ্ছে কি ইনফেকশন হলে আমার আউটকাম অন প্রেগন্যান্সি বা এফেক্ট অন প্রেগন্যান্সিতে কি হবে, এই কয়েকটা অল্প কিছু জিনিস নিয়ে আমরা কথা বলবো। ইনফেকশন নিয়ে আসলে কথা বলতে গেলে এইটা ইটসেলফই হচ্ছে কি আসলে আপনার তিনটা ক্লাস একসাথে কথা বলা যাবে ইনফেকশন নিয়ে। সো আমরা অত ডিটেলসে যাব না, সিন্স আমাদের এখন পর্যন্ত কখনো মিড টার্মে এই ইনফেকশন থেকে কোনো কোয়েশ্চেনই আসে নাই। আমরা দেখে যাব জাস্ট যতটুকু আর কি, না দেখলেই নয়, যতটুকু আসলে আমরা যেন লিখতে পারি। এই জিনিসটা আমরা পড়বো হচ্ছে, এটা রেফারেন্স বুক থাকবে আপনাদের চ্যাপ্টার 20 অবস দত্ত 10th এডিশন। আমরা এখান থেকে হচ্ছে গিয়ে খুব সীমিত আকারে আসলে পড়বো, বা খুবই হচ্ছে সিলেক্টিভ পড়বো। এখানে ইনফেকশন পড়তে গেলে যেমনটা বললাম যে অনেক ডিজিজ, আপনি যদি এখানে জাস্ট কিছু কমন ইনফেকশন চিন্তা করেন, সর্বপ্রথম আমরা এখন যেটা চিন্তা করবো যে হচ্ছে, যেহেতু আপনার এই যে এখন তো একটা ডেঙ্গু সিজন চলছে, সো ডেঙ্গুটা নিয়ে হচ্ছে গিয়ে আমরা একটু কথা বলবো। এছাড়া হচ্ছে আমাদের দেশে কমন কি কি থাকে, যে হচ্ছে কোভিড কিছুদিন আগে যেমন ছিল, এখন কোভিড প্রকোপ তো ওরকম নাই। তো আশা করি যে কোভিড নিয়ে কোয়েশ্চেন আসবে না আপনাদের। কোভিড ছাড়া আমাদের দেশে কমন যে সমস্ত ইনফেকশন, টিবি ইন প্রেগনেন্সি বা সিফিলিস ইন প্রেগনেন্সি, অথবা ম্যালেরিয়া, অথবা হচ্ছে আপনার টর্চ ইনফেকশন, মামস, রুবেলা, এই কয়েকটা ইনফেকশন নাম বলতেই মনে হয় 10টার উপরে আমরা বলে ফেলছি। সো এই যে এতগুলা ইনফেকশন কিভাবে করবো, বা আপনার আসলে কিভাবে অ্যান্সার করবেন, মূলত এই জায়গাটাতেই হচ্ছে এমফাসাইজ করে আমরা বলবো ইনশাল্লাহ। সো আসেন যে ডেঙ্গু ইন প্রেগনেন্সি, এটা নিয়ে হচ্ছে আমরা একটু কথা বলবো। সিন্স এখন আমাদের ডেঙ্গু চলছে, ডেঙ্গু ইন প্রেগনেন্সি, আপনার ডেঙ্গুর প্রেগনেন্সিতে কিন্তু ডেঙ্গুর আলাদা করে কোনো ম্যানেজমেন্ট নাই। নর্মালি আমরা ডেঙ্গুকে যেভাবে ম্যানেজ করি, নর্মালি কিভাবে ম্যানেজ করি, অ্যাডিকুয়েট ফ্লুইড মেইনটেইন করি, অ্যান্টিবায়োটিক দিই, এবং হচ্ছে গিয়ে যেহেতু আমাদের দেখা যায় যে প্রচুর পরিমাণে ম্যালেজ বা জেনারেলাইজড উইকনেস থাকে, বা হচ্ছে গিয়ে আমরা বলি যে এটা ব্রেক বোন ফিভার, সো প্রচুর পরিমাণে মাইলজিয়া থাকে, আমরা অ্যানালজেসিকও ইউজ করে থাকি ডেঙ্গুতে। এই জিনিসগুলাই আপনি ডেঙ্গু ইন প্রেগনেন্সিতেও লিখবেন। ডেঙ্গু ইন প্রেগনেন্সিতে আমার ম্যানেজমেন্টে কোনো পার্থক্যই নাই। কেন কোনো পার্থক্য নাই? কারণ হচ্ছে কি আমার ডেঙ্গুর প্রেগনেন্সির উপরে এবং প্রেগনেন্সির ডেঙ্গুর উপরে আসলে কারোই তেমন কোনো এফেক্ট নাই। জাস্ট আমরা প্রবলেম ফেস করি যদি ডেঙ্গুর কারণে আমার প্লেটলেট কাউন্ট অনেক বেশি কমে যায়, তখনই হচ্ছে গিয়ে আমরা আসলে ওয়ারিড হই। সো সেটা নিয়ে আমরা একটু কথা বলবো না ম্যানেজমেন্টের মধ্যে আলাদা করে। আসেন যে হচ্ছে আমরা একটু বলতে চাই যে আমার ডেঙ্গুতে আলাদা কি কি জিনিস, আপনাকে নর্মাল থেকে আলাদা কি কি জিনিস অবস্টেট্রিক্স এর জন্য পড়তে হবে। প্রথমেই আমার জানতে হবে যে ডেঙ্গু হইলে আমার মায়ের ক্ষেত্রে প্রেগনেন্সির সময় ডেঙ্গু হইলে মায়ের কি সমস্যা হতে পারে, এক্সট্রা যে সমস্যা, যেটাকে আমরা কমপ্লিকেশন হিসেবে পড়বো। সো কমপ্লিকেশনটা আমরা হচ্ছে কি একটু বলবো, ম্যাটারনাল আর ফিটাল করে মায়ের কি কি হতে পারে যদি ডেঙ্গু হয়। মায়ের অ্যাবর্শন হয়ে যেতে পারে, প্রিটার্ম ডেলিভারি বা প্রিটার্ম লেবারে চলে যেতে পারে, এপিএইচ বা পিপিএইচ ডেভেলপ করতে পারে। যেহেতু প্লেটলেট কাউন্ট কমে, আমার এপিএইচ বা পিপিএইচ যে কোনো হেমারেজে আমার অনেক বেশি প্রোন হয়ে যাবে ডেঙ্গু মাদার। সো এটা আমরা মাথায় রাখবো। ফিটাসের ক্ষেত্রে কি হবে, ফিটাল কমপ্লিকেশনস এর মধ্যে যেহেতু আমরা প্রিটার্ম লেবার বলেছি, তাহলে হচ্ছে কি আপনার প্রিম্যাচুরিটি হতে পারে, লো বার্থ ওয়েট বেবি হতে পারে, আইইউজিআর বা আইইউডি ডেভেলপ করতে পারে বাচ্চার ক্ষেত্রে, বা ফিটাল ডিস্ট্রেস থাকতে পারে। এই বাচ্চা মনে করেন ডেলিভারি হয়ে গেল, নিওনেটের ক্ষেত্রে কি কমপ্লিকেশন হতে পারে, যেই মায়ের হচ্ছে গিয়ে ডেঙ্গু ছিল তার নিওনেটের ক্ষেত্রে যেটা হতে পারে যে বাচ্চার জন্মের ইমিডিয়েটলি আফটার ডেলিভারি বাচ্চা কিন্তু ডেঙ্গুর সাইন সিমটমস নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেমন কিনা বাচ্চার হচ্ছে গিয়ে আপনার ফিভার থাকতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া থাকতে পারে। এরপরে আসেন যে ম্যানেজ আপনি কিভাবে করবেন এই রোগীকে। ডেঙ্গুর রোগীর ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা তো আমরা বললাম যে অ্যাজ ইউজুয়াল ম্যানেজমেন্ট, যে আপনি হচ্ছে গিয়ে রোগীর হচ্ছে ফ্লুইড নিউট্রিশন আপনি মেনটেন করবেন। আচ্ছা, এখানে প্রথম যে লাইনটা লিখবেন ডেঙ্গু ইন প্রেগনেন্সির ক্ষেত্রে, একটা প্রেগনেন্সি আপনার কাছে আসছে ডেঙ্গু ফিভার পজিটিভ, এখন সেটা MS1 অ্যান্টিজেন পজিটিভ হোক বা আপনার IgG IgM যেটাই পজিটিভ হোক না কেন, আপনার কাছে আসছে মানেই হচ্ছে যে আপনাকে হসপিটাল অ্যাডমিশন দিতে হবে। সো ডেঙ্গু রোগীর আসার প্রথম ম্যানেজমেন্ট আছে, ইনভেস্টিগেশন গুলো মনে হয় মাঝখান দিয়ে বলি, ইনভেস্টিগেশন অ্যাজ ইউজুয়াল আমরা পারি, সিডিসি দিবেন, সাথে হচ্ছে গিয়ে আপনার যদি 1 থেকে 4 দিনের মধ্যে আপনার রোগী আপনার কাছে আসে, 1 থেকে 5 দিনের মধ্যে, তাহলে আপনি ডেঙ্গু MS1 অ্যান্টিজেন করতে দিবেন। যদি 5 দিন অনওয়ার্ডস আসে, তাহলে জ্বরের 5 দিন অনওয়ার্ডস আসলে আপনি হচ্ছে গিয়ে ডেঙ্গু IgM এবং ডেঙ্গু IgG অ্যান্টিবডি আপনি করতে দিবেন। ট্যাঙ্কের মধ্যে প্রথমে বললাম যে হসপিটাল অ্যাডমিশন দিবেন। হসপিটাল অ্যাডমিশন দেওয়ার পরে আপনার হচ্ছে গিয়ে দেখতে হবে যে আমার এই রোগীর
জন্ডিসটা কি মাইল্ড জন্ডিস না, সরি, আমার এই রোগীর ডেঙ্গু হচ্ছে গিয়ে মাইল্ড ডেঙ্গু নাকি হচ্ছে গিয়ে সিভিয়ার ফর্মে আসে? যদি হচ্ছে গিয়ে আমার মাইল্ড ফর্মেই আসে তাহলে হচ্ছে গিয়ে আপনি জাস্ট রোগীকে মুখে অ্যান্টিবায়োটিক খাইতে দিবেন, নাপা খাইতে দিবেন, সাথে হচ্ছে গিয়ে অ্যানালজেসিয়া দিবেন, সাথে হচ্ছে গিয়ে মুখে প্রচুর পরিমাণে ফ্লুইড, পানি এবং পানি জাতীয় খাবার খেতে বলবেন। এবং তারপরে হচ্ছে গিয়ে এই রোগীর আপনি ইনভেস্টিগেশন এর মধ্যে আমরা তো সিডিসি বলেছিলাম, এই রোগীকে আপনি মনিটর কিভাবে করতে থাকবেন? মনিটর করবেন হচ্ছে গিয়ে আপনার ডেঙ্গু রোগীকে ডেইলি ম্যাটারনাল মনিটরিং এর জন্য ডেইলি হচ্ছে রোগীকে সিভি করতে দিতে হবে, এবং ফিটাল মনিটরিং এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিনিক্যালি আপনার রোগী হচ্ছে গিয়ে ফিটাল টিক কাউন্ট বা ফিটাল মুভমেন্টটাকে হচ্ছে গিয়ে সে খুব ভিজিলেন্টলি হচ্ছে গিয়ে সে মনিটর করতে থাকবে। এবং আমরা বাই ইনভেস্টিগেশন বা হচ্ছে গিয়ে বা অ্যাসেসমেন্ট আমরা কিভাবে করব? আমরা হচ্ছে গিয়ে বাচ্চার ফিটাল হার্ট রেট দেখবো, এবং বাচ্চার হচ্ছে গিয়ে আমরা মনিটর করতে থাকবো বাই সিটিজি হচ্ছে গিয়ে আমরা করতে থাকবো, আর হচ্ছে আলট্রাসোনোগ্রাম প্রেগন্যান্সি প্রোফাইল করব। যদি হচ্ছে 32 সপ্তাহের উপরে থাকে তাহলে আলট্রাসোনোগ্রাম প্রেগন্যান্সি প্রোফাইলের সাথে আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল করে দেখতে থাকবো যে বাচ্চা ডিস্ট্রেসে আছে কিনা, বাচ্চা ভালো আছে কিনা। সো এটাই মূলত আমরা দেখবো। এটার অবস্ট্রিক্টিক ম্যানেজমেন্টে আমার কোনো চেঞ্জ হবে না। অবস্ট্রিক্টিক ম্যানেজমেন্টের মধ্যে জাস্ট মাথায় রাখবো যে হচ্ছে গিয়ে আমরা যদি আমার রোগী ডেঙ্গুর ক্রিটিক্যাল ফেজে থাকে, আমরা জানি যে ডেঙ্গুর ক্রিটিক্যাল ফেজ বা ডেঙ্গুর সব থেকে খারাপ সময় কিন্তু অ্যাফিব্রাইল ফেজটা, যেটা কিনা 5 থেকে 7 দিন যখন হচ্ছে গিয়ে আপনার ডেঙ্গুর জ্বরের বয়স থাকে তখন হচ্ছে গিয়ে রোগীটা খারাপ সময় থাকে। আমরা চেষ্টা করবো যে যখন রোগী ক্রিটিক্যাল ফেজে থাকে আমরা তখন কোনো অবস্টেট্রিক প্রসিডিউর হচ্ছে গিয়ে করার মানে চেষ্টা করব অ্যাভয়েড করতে। আমরা কোনো অবস্টেট্রিক প্রসিডিউর করব না, কোনো ইন্ডাকশন অফ লেবারে যাব না। আর যদি এমন দেখি যে হচ্ছে গিয়ে ধরেন আপনি তো চেষ্টা করতেছেন যে আজকে রুগী বললো যে আজকে হচ্ছে আমার ডেঙ্গুর 6তম দিন, হ্যাঁ 6th ডে, এখন আপনি তো চেষ্টা করবেন যে আমি কিছু করবো না, কিন্তু আপনার কাছে রুগী আসছে এমার্জেন্সি নিয়ে, হ্যাঁ মানে খুব খারাপ অবস্থা নিয়ে আসছে, আপনাকে একটা মেথডে যাইতেই হবে, সিএস বা ভিডি আপনি যেভাবেই যান আপনাকে যেতে হবে। আপনি জাস্ট এনশিওর করবেন যে যদি আপনি সিএস করেন সেই ক্ষেত্রে আপনি এনশিওর করবেন যে প্লেটলেট কাউন্ট শুড বি মিনিমাম 50,000 এর উপরে থাকলেই ইউ আর ফাইন, আপনি সিএস এ যেতে পারেন। আর হচ্ছে গিয়ে যদি আপনি ভিডি করতে চান, ভিডি করার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন হচ্ছে গিয়ে টু অ্যাভয়েড পেরিনিয়াল টিয়ার, আপনি এপিসিওটমি দিবেন। কারণ হচ্ছে এপিসিওটমি দিলে আপনার যতটুকু ব্লিডিং হবে এর থেকে যদি পেরিনিয়াল টিয়ার হয় তাহলে একদম ছিঁড়ে ভুড়ে আপনার ব্লিডিং হওয়ার চান্সেস বেড়ে যাবে। সো আপনি এপিসিওটমি দিবেন টু অ্যাভয়েড দি পেরিনিয়াল টিয়ার। এবং মায়ের আর বাচ্চার কি কি কমপ্লিকেশন হতে পারে ডিউ টু ডেঙ্গু আপনি সেটা হচ্ছে গিয়ে ভালো মতন রোগীকে কাউন্সেল করে দিবেন। সো এই গেল মোটামুটি আমার ডেঙ্গু ইন প্রেগনেন্সি। আমাদের অবস্টেট্রিক্স এর জন্য কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট বা আসলে কোন জায়গাটা আসতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বললাম। কোভিডটা হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল কোভিড ইন প্রেগনেন্সি আমার নর্মাল কোভিড এর থেকে কিছুই ডিফারেন্ট নাই, খালি এখানে আমরা জানি যে হচ্ছে গিয়ে এখানে একটা যে জায়গাতে আমার কনফিউশন লাগতে পারে যে হচ্ছে গিয়ে আমরা তো ইন কেস অফ কোভিড আমরা তো হচ্ছে গিয়ে অ্যান্টিপ্লেটলেট ড্রাগস দিচ্ছি, আমরা প্রেগনেন্সিতেও কি দেবো? হ্যাঁ প্রেগনেন্সিতেও আমরা এটা অনগোয়িং রাখবো, মায়ের জীবন বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এখানে প্রেগনেন্সির ক্ষেত্রেও দেখা যায় যে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন বা লো মলিকুলার ওয়েট হেপারিন বা হচ্ছে গিয়ে আমরা ইনজেকশন এনক্সাপ্যারিন হচ্ছে গিয়ে আমরা দিয়ে থাকি বা দিতে পারি। আমরা প্রেগনেন্সির যে কোনো ট্রাইমেস্টারে ইনজেকশন এনক্সাপ্যারিনটা হচ্ছে গিয়ে আমরা কন্টিনিউ করতে পারবো ইন কেস অফ কোভিড ইন প্রেগনেন্সি। এরপরে আসেন যে হচ্ছে গিয়ে আমরা আর কিছু ডিজিজ নিয়ে অল্প করে একটু কথা বলবো যেটা কিনা আমাদের চ্যাপ্টার 20তেই আছে। প্রথমে আমরা একটু কথা বলবো হচ্ছে টিউবারকুলোসিস নিয়ে, ভেরি কমন ডিজিজ ইন আওয়ার কান্ট্রি, টিউবারকুলোসিস ইন প্রেগনেন্সি। এই ক্ষেত্রে আমরা কিন্তু বারবার বলছি যে এখানে আসলে আমরা তেমন কিছুই বলছি না, নর্মাল থেকে জাস্ট আমার অবস্টেট্রিক্সে কি জিনিসটা ডিফারেন্ট শুধু এই জায়গাগুলো নিয়ে কথা বলছি, কারণ এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথা হবে। সো টিবি ইন প্রেগনেন্সিতে আপনার নর্মাল টিবি থেকে ডিফারেন্ট কি? নর্মাল টিবি আপনি যেভাবে ডায়াগনোস করেন, যেভাবে আপনি ট্রিটমেন্ট দেন, যেই ডোজে আপনি 6 মাস বা 9 মাস করে আপনি ট্রিটমেন্ট চালান, এখানেও সেম হবে, সেম। যখনই আপনার রোগী টিবি ধরা পড়বে প্রেগনেন্সিতে, আপনার জাস্ট একটা যে ডিফারেন্স সেটা হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা হচ্ছে গিয়ে আইসোনিয়াজিডটা দেবো না, আইসোনিয়াজিডটা আমরা শুরু করবো সেকেন্ড ট্রাইমেস্টার থেকে। ট্রিটমেন্টের মধ্যে এই হচ্ছে একটা ছোট্ট ডিফারেন্স। এবং আরেকটা যেটা নিয়ে হচ্ছে গিয়ে আমাদের কনফিউশন লাগতে পারে বা হচ্ছে আরেকটা যেটা আমার অবস্টেট্রিক্সে আলাদা করে জানার বিষয় সেটা হচ্ছে যে আমার রোগীর বাচ্চাকে আমি ব্রেস্ট ফিডিং করাতে পারবো কিনা। খেয়াল রাখবেন আমাদের দেশের পার্সপেক্টিভে আপনার সব ডিজিজে যত কিছু আছে দুনিয়ার খারাপ সব কিছুর মধ্যে আপনি ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে পারবেন, ইভেন ইন এইচআইভি এক্সেপ্ট, সবকিছুতেই ব্রেস্ট ফিডিং করানো যাবে এক্সেপ্ট অ্যাক্টিভ টিবি।
অ্যাক্টিভ টিবি হচ্ছে গিয়ে একটা ডিজিজ যেখানে আমাদের দেশে মানে আমাদের দেশের কনটেক্সটে বাকি সব ডিজিজেও ব্রেস্ট ফিডিং করানো যাইলেও টিবিতে আমরা করাবো না। সো অ্যাক্টিভ আমার ব্রেস্ট ফিডিং কন্ট্রাইন্ডিকেটেড কখন? যদি আমার রোগীর অ্যাক্টিভ টিবি থাকে, অ্যাক্টিভ ডিজিজ আছে, আমি ব্রেস্ট ফিডিং করাবো না। কিন্তু এখানে আবার আরেকটা এক্সেপশন আছে। ধরেন আপনার রোগীর অ্যাক্টিভ ডিজিজ ডায়াগনোসড হলো, আপনার রোগী 2 সপ্তাহ অ্যান্টিটিউবারকুলার ড্রাগস পেয়েছে, অ্যান্টিটিউবারকুলার থেরাপি আপনার রোগী 2 সপ্তাহ পেয়ে গেছে ডিজিজ আইডেন্টিফাইড বা ডায়াগনোসড হওয়ার পরে। 2 সপ্তাহ যদি পেয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার রোগীকে সেই ক্ষেত্রে আপনি আবার ব্রেস্ট ফিডিং করাতে পারবেন, রোগীর বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন। আচ্ছা, এখন আসেন আরেকটা ছোট্ট জিনিস, যেটা হচ্ছে গিয়ে আপনার ধরেন যে আরেকটা কন্ডিশন টিবির মধ্যে, আরেকটা কন্ডিশন, একটা হচ্ছে অ্যাক্টিভ টিবি, আর একটা সেকেন্ড কন্ডিশন যখন ব্রেস্ট ফিডিং করানো যাবে না, সেটা হচ্ছে যে যদি আপনার মাকে আপনি অ্যান্টিটিউবারকুলার থেরাপি বা ড্রাগস দিচ্ছেন, এট দি সেম টাইম বাচ্চাও অ্যান্টিটিউবারকুলার থেরাপি পাচ্ছে, সো দুইজনই ড্রাগস পাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ব্রেস্ট ফিডিং করাবেন না। সেই ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং করালে বাচ্চার ডাবল ডোজ হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা মাথায় রাখবো যে অ্যাক্টিভ ডিজিজে আমি ব্রেস্ট ফিডিং করাবো না, এবং মা এবং বাচ্চা দুইজনে এটিটি পাচ্ছে, সেই ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং করাবো না। কোন ক্ষেত্রে করাইতে পারবো ব্রেস্ট ফিডিং? অ্যাক্টিভ টিবি আছে কিন্তু 2 সপ্তাহ অ্যান্টি টিবি ড্রাগস পেয়ে গেছে, সেই বাচ্চাকে আপনি ব্রেস্ট ফিডিং করাতে পারবেন। আচ্ছা, আর বাচ্চাকে এখন তাহলে হচ্ছে আমার জেনারেলি একটা কোয়েশ্চেন মাথায় এসে পড়ে যে তাহলে আমি বাচ্চাকে আসলে কখন এটিটি দিচ্ছি বা কখন আমি ড্রাগস দিব? যখনই আমি দেখবো যে মায়ের অ্যাক্টিভ টিবি ছিল, যখন হচ্ছে কি আপনার বাচ্চা ডেলিভারি হয়েছে, মায়ের অ্যাক্টিভ টিবি ছিল বা হচ্ছে এখন অ্যাক্টিভ টিবি আছে, যখন সে ব্রেস্ট ফিডিং শুরু করেছে অ্যাক্টিভ টিবি আছে, অথবা এমডিআর টিবি আছে, সেই ক্ষেত্রে আমার বাচ্চাকেও হচ্ছে অ্যান্টিটিউবারকুলার থেরাপি দিতে হবে। এবং যেই রুগীকে আপনি হচ্ছে গিয়ে ধরেন আপনার কাছে এরকম একটা টিবির রুগী আসছে বা এখন হচ্ছে টিবি ইন প্রেগনেন্সি নিয়ে আসছে, টিবির রুগীকে আপনাকে অবশ্যই কাউন্সেল করতে হবে যে টিবির ড্রাগস পাওয়ার পরে 2 বছর রোগী প্রেগনেন্ট হবে না। প্রেগনেন্সি তাকে হচ্ছে গিয়ে কন্ট্রাসেপটিভ নিতে হবে, কন্ট্রাসেপটিভ নিয়ে 2 বছরের মধ্যে প্রেগনেন্ট হবে না। কি কি কন্ট্রাসেপটিভ আমার রোগীর জন্য হচ্ছে অ্যাপ্লিকেবল? ওসিপি তো আমরা জানি যে হচ্ছে গিয়ে রিফাম্পিসিন এনজাইম ইনডিউসার হিসেবে কাজ করে, আর হচ্ছে গিয়ে ওসিপি কে কাজ করতে দেয় না। তাহলে হচ্ছে টিবির ক্ষেত্রে আমি কি ধরনের কন্ট্রাসেপটিভ ইউজ করতে পারি? এখানে আমার সব থেকে ফেভারেবল কন্ট্রাসেপটিভ বা সব থেকে প্রেফার্ড মেথড হবে হচ্ছে গিয়ে ব্যারিয়ার মেথড। আর যদি এমন হয় যে ফ্যামিলি কমপ্লিট, সেই ক্ষেত্রে স্টেরিলাইজেশনে যেতে হবে। কিন্তু আমার রোগীকে এটা বুঝায় বলতে হবে যে 2 বছরের মধ্যে প্রেগনেন্ট হওয়া যাবে না। আচ্ছা, এই গেল হচ্ছে টিবি প্রেগনেন্সি। এরপরে আমরা একটু কথা বলতে চাই হচ্ছে সিফিলিস ইন প্রেগনেন্সি। এটা নিয়ে আমরা একটু কথা বলবো। সিফিলিস আপনাদের গাইনোকোলজিতে পড়ানো হয়। সিফিলিসের ট্রিটমেন্ট বা সিফিলিসের ম্যানেজমেন্টের সাথে আমার প্রেগনেন্সির ম্যানেজমেন্টের কোনো পার্থক্য নাই। অল্প কিছু যেই কথা আছে সেটা আমি বলে দিব, জাস্ট মাথায় রাখেন যে নর্মাল সিফিলিসের সাথে এখানে আমার তেমন কোনো একটা পার্থক্য না। এখান থেকে আমার জাস্ট পড়তে হবে দুটো জিনিস। একটা হচ্ছে যে এফেক্ট অফ সিফিলিস ইন প্রেগনেন্সি। হ্যাঁ, আমার প্রেগনেন্সির উপরে কি ঝামেলা হতে পারে বা প্রেগনেন্সিতে আমার কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে যে হচ্ছে গিয়ে যে রোগীর সিফিলিস আছে, প্রেগনেন্ট হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে রোগীর এইচআইভি হওয়ার, এইচআইভির ইনফেকশন, এইচআইভি ইনফেকশন মনে করেন আগের থেকেও ছিল, কিন্তু এখন রোগী প্রেগনেন্ট হয়ে গেছে, সিফিলিসও আছে। সিফিলিসটা কি করবে? ওই এইচআইভির ক্লিনিক্যাল কোর্সটাকে এক্সিলারেট করে দিবে। মানে রোগীর 2টা ডিজিজই আছে আগের থেকেই, এমন না যে সিফিলিস আছে বলে তার এইচআইভি হয়েছে, নো, আগে থেকে সিফিলিসও আছে, এইচআইভিও আছে, এখন রোগী প্রেগনেন্ট হয়েছে। সিফিলিস যেটা করবে, এইচআইভির ক্লিনিক্যাল কোর্সটাকে ত্বরান্বিত করবে বা এক্সেলারেট করে দিবে। এছাড়া আরেকটা কি হতে পারে? আরেকটা হচ্ছে কি আমার ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হতে পারে বা হচ্ছে ডিউরিং ডেলিভারি আবার বাচ্চা ইনফেক্টেড হতে পারে। বাচ্চা ইনফেক্টেড যদি আমার ট্রান্সপ্লাসেন্টালি হয়, সেই ক্ষেত্রে আমার বাচ্চার কনজেনিটাল হচ্ছে গিয়ে সিফিলিস ডেভেলপ করতে পারে। এগুলো আপনারা অলরেডি সিফিলিসের মধ্যেই পড়েন, এবং কনজেনিটাল সিফিলিসের ক্রাইটেরিয়া বা হচ্ছে কি কি ফিচার্স নিয়ে বাচ্চা আসতে পারে, যে হচ্ছে গিয়ে আর্লি সিফিলিস বা লেট সিফিলিস নিয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে আবার কি কি আমি স্পেসিফিক কি কি হচ্ছে গিয়ে সিমটমস দেখতে পাবো, এগুলো হচ্ছে জাস্ট দেখে নিবেন নিজেদের মতন করে। স্পেসিফিক আলাদা যে জিনিসটা ইন কেস অফ সিফিলিস ইন প্রেগনেন্সি, এইটা আমি একটু বলেছিলাম যে বলে দিব। এই ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন, এখানেও আপনি কিন্তু নর্মাল সিফিলিসের মতনই ট্রিটমেন্ট দিবেন। কিন্তু যদি এমন হয় যে হচ্ছে আপনার রোগীর হচ্ছে গিয়ে টার্সিয়ারি সিফিলিস ছিল, আপনি টার্সিয়ারি সিফিলিসের জন্য রোগীকে ট্রিটমেন্ট দিয়েছেন, আর্লি প্রেগনেন্সিতে তার টার্সিয়ারি সিফিলিস আপনি ডায়াগনোসিস করেছিলেন, ট্রিটমেন্ট দিয়েছেন, টার্সিয়ারি সিফিলিসের রোগীকে আবার আপনার কিন্তু লেটার হাফ বা সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সিতে এসে আপনার আবার সেম ট্রিটমেন্ট রিপিট করতে হবে। তাহলে এটা আপনি চাইলে লিখে রাখতে পারেন যে হচ্ছে ইন কেস অফ টার্সিয়ারি syphilis, if treatment for syphilis is given in the early pregnancy, treatment has to be repeated once again
ট্রিটমেন্ট হ্যাজ টু বি রিপিটেড ইন দি লেট প্রেগনেন্সি। আর যদি এমন হয় যে রুগীর হচ্ছে কি আপনার আর্লি প্রেগনেন্সিতে আপনি হচ্ছে লেটেন্ট সিফিলিস আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট দিয়েছিলেন, সেই ক্ষেত্রে আপনার ইচ ট্রাইমেস্টারে ট্রিটমেন্ট রিপিট করতে হবে। এই হচ্ছে দুইটা কথা যেটা আপনার নর্মাল সিফিলিসের সাথে একটু এক্সট্রা আমি প্রেগনেন্সির জন্য মাথায় রাখবো। এরপরে আসেন আমরা ম্যালেরিয়া নিয়ে অল্প একটু কথা বলবো। ম্যালেরিয়া ইন প্রেগনেন্সি পেজ 283 তে আছে। এখান থেকে আমরা মূলত যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে এফেক্ট অফ ম্যালেরিয়া অন প্রেগনেন্সি। এটা দেখেন আপনাদের টেবিল 20.16 পেজ 283 তে আছে। জাস্ট টেবিলটা দেখে রাখবেন যে হচ্ছে কি আমার মায়ের উপরে আর বাচ্চার উপরে আমার ম্যালেরিয়া কি কি এফেক্ট ফেলতে পারে। হ্যাঁ, প্রেগনেন্সির মধ্যে ম্যালেরিয়া হলে কি কি এফেক্ট ফেলতে পারে ওখান থেকে জাস্ট একটু দেখে রাখবেন। এরপরে আসেন আমরা হচ্ছে একটু কথা বলবো আমাদের পেজ 284 এ টক্সোপ্লাজমোসিস ইন প্রেগন্যান্সি। এইটা নিয়ে হচ্ছে কি আমরা একটু কথা বলবো যে টক্সোপ্লাজমা নিয়ে আসলে আমরা নন গ্র্যাভিড রোগীর ক্ষেত্রে আমরা খুব একটা তেমন ওয়ারি করি না। টক্সোপ্লাজমোসিস আপনার দেখা যায় যে হচ্ছে খুব একটা প্রেজেন্টও করতে পারে না, ইন কেস অফ ইমিউনো কম্পিটেন্ট পিপল খুব একটা এফেক্টও করতে পারে না। কিন্তু টক্সোপ্লাজমোসিস যদি প্রেগন্যান্সিতে হয় এইটার কিছু গ্রেভ ইফেক্ট হয়, যেই কারণে আমরা এটা পড়ে থাকি। সো টক্সোপ্লাজমোসিস আমরা এখান থেকে কি পড়বো, প্রথমেই আমরা পড়বো যে এটার রিস্ক অফ ট্রান্সমিশন কি রকম থাকে। এটা দেখে দেখা যায় যে হচ্ছে আপনার যত আমার ট্রাইমেস্টার বাড়ে রিস্ক অফ ট্রান্সমিশনটা বাড়তে থাকে। প্রথম ট্রাইমেস্টারে 15, সেকেন্ড ট্রাইমেস্টারে 30 এবং লাস্ট ট্রাইমেস্টারে আমার 60% হচ্ছে রিস্ক অফ ট্রান্সমিশন। কিন্তু যত আমার ট্রাইমেস্টার বাড়ে আমার ইনফেকশন হলেও আমার ইনফেকশনের যে ক্ষতিটা, সিভিয়ারিটি অফ ড্যামেজটা কিন্তু কমতে থাকে। তার মানে দেখেন আপনার যত ট্রাইমেস্টার বাড়লো, প্রথম দিকে ইনফেকশন কম হচ্ছিল, পরবর্তী ট্রাইমেস্টারে যে বাচ্চার ইনফেকশনের রেট বেড়ে যাচ্ছে। কিন্তু প্রথম দিকে ট্রাইমেস্টারে যদি বাচ্চা ইনফেক্টেড হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে কনজেনিটাল ম্যালফরমেশন বা কনজেনিটাল যে সমস্ত প্রবলেমগুলা সেগুলা হচ্ছে আপনার অনেক বেশি খারাপ খারাপ প্রবলেম হচ্ছে বা অনেক বেশি এফেক্ট করছে বাচ্চাকে। পরবর্তীকালীন সময়ে যে আপনার থার্ড ট্রাইমেস্টারে যে মনে করেন অনেক বেশি বাচ্চা ইনফেক্টেড, বেশিরভাগ বাচ্চা ইনফেক্টেড হয়ে যাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার অর্গানোজেনেসিস হয়ে গেছে, অর্গান ফর্মেশন হয়ে গেছে, আপনার যেই ট্রান্সমিশন হওয়ার জন্য যে ম্যালফরমেশন বা যে সমস্ত আমার ক্ষতিগুলো হওয়ার কথা ছিল ওই ক্ষতিগুলোর অ্যামাউন্ট তখন কমে আসছে। সো এটাই দেখবেন যে আপনার রিস্ক অফ ট্রান্সমিশন বাড়বে 15, 30 এবং 60% ইন ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার। কিন্তু যে ফিটাল ড্যামেজটা হচ্ছে আপনার প্রথম ট্রাইমেস্টারে অ্যাবাউট 60% আর লাস্ট ট্রাইমেস্টারে অ্যাবাউট 0%। তেমন কোনো ক্ষতিই হয় না বাচ্চার। তাহলে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো, কি কি ক্ষতি হয় বা কি কি ধরনের আপনার ড্যামেজ হয়। ফিটাল ড্যামেজ আমরা জানি যে টক্সোপ্লাজমোসিস এর বাচ্চার ক্ষেত্রে কি হতে পারে, হাইড্রোকেফালাস হতে পারে অথবা ভেন্ট্রিকুলোমেগালি, হেপাটোস্প্লেনোমেগালি বা বাচ্চার আইইউজিআর ডেভেলপ করতে পারে। এগুলো আমার জাস্ট একটু আমরা জেনে রাখবো যে হচ্ছে হাইড্রোকেফালাস যদি আপনার মনে করেন যে প্রথম দিকেই ফার্স্ট ট্রাইমেস্টারে আপনার কাছে রুগী আসছে টক্সোপ্লাজমোসিস ইনফেক্টেড, তখন আপনার মাথায় রাখতে হবে যে হচ্ছে এই বাচ্চার হাইড্রোকেফালাস হতে পারে। আপনি ডায়াগনোস করার চেষ্টা করবেন, সেরকম হইলে আপনার মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সির দিকে যাইতে হবে। সো এগুলো আমরা একটু জাস্ট জেনে রাখবো যে কি কি আপনার ফিটাল ড্যামেজ হতে পারে। আর এরপরে এটার ট্রিটমেন্ট কি দিয়ে দিবেন, ট্রিটমেন্টের মধ্যে দেখবেন যে হচ্ছে কি আপনার ম্যানেজমেন্টের মধ্যে লেখা আছে যে রুগীকে আপনি স্পাইরামাইসিন দিবেন। স্পাইরামাইসিন একটা ড্রাগ যেটা আপনি দিবেন 3 গ্রাম করে ওরালি ফর 3 উইকস। একবেলা করে হচ্ছে কি আপনি আপনি ডেইলি 3 গ্রাম করে দিবেন 3 সপ্তাহের জন্য। এটা হচ্ছে কি আপনি ট্রিটমেন্ট হিসেবে দিবেন ইন কেস অফ টক্সোপ্লাজমোসিস। আচ্ছা, এরপরে আসেন আমরা লাস্ট যে ইনফেকশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এইচআইভি। এইচআইভি নিয়ে হচ্ছে কি আমরা একটু কথা বলবো। এইচআইভির মধ্যে দেখেন যে হচ্ছে গিয়ে এইচআইভির মধ্যে আমাদের প্রথমেই হচ্ছে যেটা আমার একটু জানতে হবে যে হচ্ছে একটা এইচআইভি ইনফেক্টেড মাদার থেকে আমার বাচ্চার ইনফেকশনের চান্স কতটুকু থাকে। প্রথমেই আমরা জানবো যে চান্স অফ ফিটাল ইনফেকশন থাকে হচ্ছে গিয়ে 1/3 অথবা 35%। মানে হচ্ছে গিয়ে 3টা এইচআইভি পজিটিভ মায়ের মধ্যে একটা বাচ্চা মাত্র হচ্ছে আপনার এইচআইভি পজিটিভ বের হবে। তাহলে হচ্ছে ফিটাল ইনফেকশন রেট হচ্ছে 1/3 অথবা 35%। আমার ট্রান্সমিশন কিভাবে হতে পারে, ট্রান্সমিশন আমরা জানি যে হচ্ছে কি ট্রান্সপ্লাসেন্টালি হতে পারে, ডিউরিং ডেলিভারি আপনার হতে পারে, অথবা ভায়া ব্রেস্ট মিল্কও আমার ট্রান্সমিশন হতে পারে। এখন ট্রান্সমিশন যদি হয়ে যায়, ট্রান্সমিশন হয়ে গেলে আমার মায়ের আর বাচ্চার কি কি এফেক্ট হতে পারে ইন কেস অফ প্রেগন্যান্সি, আমার কি কি এফেক্ট হতে পারে এইচআইভির।
আমরা জানবো যে যদি আমার মায়ের ম্যাটার্নাল আর ফিটাল কমপ্লিকেশনের মধ্যে আমার মায়ের অ্যাবর্শন হয়ে যেতে পারে, অথবা প্রিটার্ম ডেলিভারি হতে পারে, অথবা দেখা যায় যে আপনার এইচআইভি একটা প্রি এক্ল্যাম্পসিয়ার রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, প্রি এক্ল্যাম্পসিয়া ডেভেলপ করতে পারে। তাহলে আসেন যে আমার বাচ্চার ফিটাল কি কি কমপ্লিকেশনস হতে পারে। যেহেতু প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে, সেহেতু আপনার বাচ্চা হচ্ছে প্রিম্যাচিওর বাচ্চা ডেলিভার্ড হতে পারে, লো বার্থ ওয়েট বেবি ডেলিভার্ড হতে পারে। প্রি এক্ল্যাম্পসিয়ার জন্য আপনার বাচ্চা আইইউজিআর অথবা আইইউডি বাচ্চা আপনার হতে পারে। সো এই গেল আমাদের কমপ্লিকেশনস বা হচ্ছে গিয়ে বাচ্চা এবং মায়ের উপরে কি কি এফেক্ট থাকতে পারে। তাহলে রিস্ক অফ ট্রান্সমিশন কমানোর জন্য আমরা কি কি করতে পারি, এই জায়গাটা হচ্ছে গিয়ে আমরা একটু জানবো যে ট্রান্সমিশনের রিস্ক কমানোর জন্য আমরা হচ্ছে গিয়ে অ্যান্টিনেটাল, ইন্ট্রানেটাল এবং আপনার পোস্ট নেটাল হচ্ছে গিয়ে কিছু স্টেপস আমরা নিতে পারি। এই জায়গাটাই হচ্ছে গিয়ে আমরা মূলত একটু দেখে রাখবো এইচআইভি প্রেগনেন্সি থেকে। সো আপনার রিস্ক অফ ট্রান্সমিশন কমানোর জন্য অ্যান্টিনেটালি আপনি কি করতে পারেন। অ্যান্টিনেটালি হচ্ছে গিয়ে আমরা অ্যান্টিভাইরাল থেরাপি আমরা দিতে পারি। হ্যাঁ, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিতে পারি। অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির মধ্যে আমরা 3টা ড্রাগ হচ্ছে গিয়ে ইউজ করে থাকি, টেনোফুভির, লেমোভিডিন আর হচ্ছে আমাদের এফাভিরেন্স। এই 3টা হচ্ছে একটা কম্বিনেশন। টিবির মধ্যে যেরকম ফিক্সড ডোজ কম্বিনেশন পাওয়া যায়, এরকম 3টা ড্রাগ হচ্ছে গিয়ে একসাথে কম্বিনেশন পাওয়া যায়। এটা হচ্ছে কি আমরা প্রেগনেন্সিতে যখনই আপনার রুগী আপনার কাছে আসবে, আপনি বুঝলেন যে এটা হচ্ছে এইচআইভি ইন প্রেগনেন্সি, আপনি তখনই হচ্ছে এই কম্বিনেশনটা শুরু করে দিবেন। লেবারের সময় আপনি কি 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 স্টেপস আপনি নিতে পারেন লেবারের সময়, তখন হচ্ছে কি আপনি একটু চেষ্টা করবেন যে হচ্ছে কি আপনার ইউনিভার্সাল কেয়ার ফর মেডিকেল পার্সোনাল, এবং হচ্ছে কি আমার মায়ের রিস্ক অফ ট্রান্সমিশন কমানোর জন্য, মাদার টু ফিটাস রিস্ক অফ ট্রান্সমিশন কমানোর জন্য আপনি কি কি করতে পারেন। সো ইউনিভার্সালটা ওইটা আপনি আপনার সেফটির জন্য যা যা লিখবেন, ওটা আপনি ডাবল গ্লাভস পরবেন, মাস্ক পরবেন, গগলস পরবেন, বুটস পরবেন, এগুলো আপনি লিখলেন। সাথে হচ্ছে গিয়ে মায়ের ক্ষেত্রে আপনি কি কি প্রিকশনস বা স্টেপস নেবেন। প্রথমেই আপনাকে লেবারটা প্রপারলি মনিটর করতে হবে। যদি আপনি ভিডি করেন, আপনার লেবার হচ্ছে গিয়ে মনিটর করতে থাকবেন টু অ্যাভয়েড প্রলংড লেবার। আপনি প্রলং লেবারে যেতে চান না, আপনি কোনো ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করতে চান না, কোনো ফোরসেপস বা ভেন্টোস আপনি ইউজ করতে চান না, আপনি এখানে কোনো আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করতে চান না, এবং মিনিমাম অ্যামাউন্ট অফ পিভি আপনি করতে চান। হ্যাঁ, খামাখা আপনি পিভি করতে চান না। ফলোইং ডেলিভারি বা পোস্ট নেটালি আপনি কি কি স্টেপস নেবেন। পোস্ট নেটালি আপনি মাথায় রাখবেন যে হচ্ছে গিয়ে বাচ্চাকে আপনি কি করবেন। বাচ্চাটা ডেলিভার হয়ে গেছে, ডেলিভার হয়ে যাওয়ার সাথে সাথে প্রথমেই আপনাকে আর্লি কর্ড ক্ল্যাম্পিং করতে হবে। এখানে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং এর কোনো সুযোগ নাই। যখন আপনি কর্ড ক্ল্যাম্প করবেন, একটা স্টেরাইল গজ দিয়ে আপনার ওই যেখানে কাটবেন তার পাশে একটু হচ্ছে কি আপনাকে কভার করে রাখতে হবে টু অ্যাভয়েড স্পিলেজ অফ ব্লাড। তারপরে হচ্ছে কি আপনি বাচ্চাকে নিয়ে আসলেন, বাচ্চাকে আনার পরে জেন্টলি হচ্ছে গিয়ে ওয়াইপ অফ দি সেক্রেশন ফ্রম মাউথ অ্যান্ড নোজ। এখানে কোনো সাকশন ইউজ করা যাবে না, অ্যাভয়েড সাকশন। জেন্টলি আপনাকে জাস্ট মুছে দিতে হবে। এবং ব্রেস্ট ফিডিং কি আপনি করবেন, এটা আমরা একটু আগে টিভি পড়ার সময় বলে দিয়েছি যে ব্রেস্ট ফিডিং আপনি অবশ্যই রিস্ক বেনিফিট রেশিও ক্যালকুলেট করে আমার দেশের পার্সপেক্টিভে আপনার এইচআইভির ক্ষেত্রেও ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে হবে, ব্রেস্ট ফিডিং করবে রোগী। যদি ব্রেস্ট ফিডিং না করতে পারে অন্য কোনো কারণে, এইচআইভির কারণে, অন্য কোনো কারণে ধরেন ব্রেস্ট ফিডিং হইলো না, ফর্মুলা ফিডিং করছে, তাহলে ফর্মুলা ফিডিংই করবে। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাথায় রাখবেন যে ব্রেস্ট ফিডিং অ্যালাউড, কিন্তু রোগী যদি ফর্মুলা ফিডিং করে সেটাও অ্যাপ্লিকেবল, সেটাতেও কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে কি কিছু না কিছু রিস্ক থেকেই যায় আপনার ব্রেস্ট মিল্কের মাধ্যমে আমার এইচআইভি ট্রান্সমিট হওয়ার। সো আপনার রোগী যদি অ্যাফোর্ড করতে পারে, যদি কমপ্লায়েন্ট রোগী হয়, স্মার্ট রোগী হয়, এডুকেটেড রোগী হয়, সেই ক্ষেত্রে সে ফর্মুলা ফিডিং করায় হচ্ছে কি সে স্বাচ্ছন্দ্য বোধ করছে বা সে অ্যাফোর্ড করতে পারছে, সেই ক্ষেত্রে সে করতে পারবে। কিন্তু এখানে যেটা এনশিওর করতে হবে যেন কোনো মিক্সড ফিডিং না হয়, ব্রেস্ট মিল্কও খাচ্ছে ফর্মুলাও খাচ্ছে, এটা করা যাবে না। আইদার ব্রেস্ট ফিডিং অথবা সে হচ্ছে কি ফর্মুলা ফিডিং করবে। এখানে কোনো মিক্সড ফিডিং করা যাবে না। মিক্সড ফিডিং হইলে হচ্ছে আপনার রিস্ক অফ ট্রান্সমিশনটা বা রিস্ক অফ ইনফেকশনটা হচ্ছে বেড়ে যায়। সো এটা আমরা জাস্ট একটু মাথায় রাখবো এইচআইভি থেকে। আর এছাড়া আপনাদের আরেকটু যেটা হচ্ছে কি আপনারা দেখে রাখবেন, সেটা হচ্ছে কি আমি জাস্ট মুখে বলে যাই নামগুলো, ওগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো না। যে হচ্ছে কি আমরা আরেকটু দেখবো হচ্ছে কি আমাদের সিএমভি বা হচ্ছে গিয়ে আমার সাইটোমেগালো ভাইরাস, রুবেলা, মামস এবং মিজলস, এই কয়েকটা দেখবো। এবং মাথায় রাখবো যে এমএমআর যেটা, এমএমআর ভ্যাকসিনটা আমি অবশ্যই প্রেগনেন্সিতে দিতে পারবো না, এটা লাইভ ভ্যাকসিন। সো এটা আমি অ্যাভয়েড করবো ডিউরিং প্রেগনেন্সি। আর যদি এটা দেয়া হয়ে যায়, আপনার একটা নন গ্র্যাভিড রোগীকে আপনি দিলেন, একটা ম্যারিড ফিমেল নন গ্র্যাভিড রোগীকে আপনি এমএমআর ভ্যাকসিন দিলেন, দেওয়ার পরপরই আপনার রোগীকে কিন্তু অ্যাডভাইস করে দিতে হবে যে আপনি নেক্সট 1 মাসের মধ্যে কনসিভ করবেন না। নেক্সট 1 মাসের মধ্যে কনসিভ করা যাবে না, কারণ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনটা তখন হচ্ছে কি বাচ্চাকে ইনফেক্ট করতে পারে। এছাড়া আপনারা হচ্ছে কি জাস্ট একটু দেখে রাখবেন যে নামগুলো আমরা বললাম, সিএমভি, রুবেলা
আর হচ্ছে গিয়ে সিএমভি, রুবেলা, মিমস আর মামস আর হচ্ছে গিয়ে মিজলস। এই কয়েকটা হচ্ছে গিয়ে জাস্ট আপনারা দেখবেন, কি দেখে রাখবেন এখান থেকে হচ্ছে গিয়ে সাইন সিমটমস কি নিয়ে আসে এবং আপনি রোগীকে কি দিয়ে ট্রিটমেন্ট দিবেন, কি দিয়ে ইনভেস্টিগেশন করবেন, একটা বা দুইটা স্পেসিফিক জাস্ট নেম অফ টেস্ট জেনে রাখবেন। আর লাস্টে আমাদের যে টপিকটা সেই গেল, মোটামুটি আমরা ইনফেকশন নিয়ে আমরা কথা বললাম। ইনফেকশন যেহেতু টিল নাও আসে নাই, এর জন্য আমরা খুবই ছোট করে বলেছি। স্পেশাল এরপরে আসেন যে স্পেশাল টপিক। স্পেশাল টপিকস এর মধ্যে হচ্ছে কি কিছু কথাবার্তা আমরা অলরেডি বলে ফেলেছি, যেগুলো ছিল আমাদের শক এবং একেআই, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আর একটা যে জিনিস আমাদের বাকি থাকে সেটা হচ্ছে আমার এসডিজি এমডিজি, এই একটা পার্ট নিয়ে বলেছিলাম যে জাস্ট কি পড়তে হবে, সেই জায়গাটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিব। সো এখান থেকে আপনাদের বা মূলত আমাদের যেই যদি আসে, তাহলে যে জায়গাটা আমাদের একটু দেখে রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের অবস তথ্য 10th এডিশন চ্যাপ্টার 38। চ্যাপ্টার 38 এ দেখবেন এখানে আছে, চ্যাপ্টার 38টা হচ্ছে আমার সেফ মাদারহুড, এপিডেমিওলজি অফ অবস্টেট্রিক্স। এখানে সেফ মাদারহুডটা মূলত আমরা এখানে দেখব। এখন আসেন যে সেফ মাদারহুডটা আসলে কি, সেফ মাদারহুড জিনিসটা কি, এটা সম্পর্কে একটু জানবেন। যে সেফ মাদারহুড হচ্ছে গিয়ে আপনার 1987-এ একটা কনফারেন্স হয় ইন নাইরোবি, কেনিয়া। ওইখানে হচ্ছে গিয়ে তারা ডিসিশন নেয় যে আমাদের কিছু স্টেপস নিতে হবে, যে স্টেপস নিয়ে আমরা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রিডিউস করতে পারবো। এই যে গোলটা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রিডিউস করা, এটাই হচ্ছে আমার সেফ মাদারহুডের গোল, বা এই ইনিশিয়েটিভ যে নেওয়া হলো এটাই হচ্ছে আপনার সেফ মাদারহুড ইনিশিয়েটিভ। এখন এই সেফ মাদারহুড সম্পর্কে আমাকে কি জানতে হবে? সেফ মাদারহুডের এই যে কোথায় নেওয়া হইলো এটা আমি জানবো। সেফ মাদারহুড হচ্ছে কি আমার 4টা পিলারের উপরে স্ট্যান্ড করে, বা 4টা পিলার মিলায় হচ্ছে আমার সেফ মাদারহুড কম্পোজড হয়। 4টা পিলার কি কি? 4টা পিলার হচ্ছে গিয়ে ফ্যামিলি প্ল্যানিং, অ্যান্টিনেটাল, প্রপার অ্যান্টিনেটাল কেয়ার, ক্লিন অথবা সেফ ডেলিভারি এবং লাস্টে হচ্ছে ইওসি বা এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার। তাহলে 4টা পিলারের কথা বলেছি, এই 4টা পিলার মিলায় হচ্ছে আমার সেফ মাদারহুড হয়। আরেকবার বলি, ফ্যামিলি প্ল্যানিং, অ্যান্টিনেটাল কেয়ার, ক্লিন অথবা সেফ ডেলিভারি আর হচ্ছে এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার। সো এখানে মূলত ফ্যামিলি প্ল্যানিং বা এএনসি বা হচ্ছে গিয়ে আপনার ক্লিন সেফ ডেলিভারি, এগুলো নিয়ে যদি প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আমি প্রিটি শিওর যে আমরা মোরাললেস 2-3 লাইন করে কিছু না কিছু লিখে দিতে পারবো। যেখানে আমার মনে হয় যে আমাদের লিখতে গেলে একটু বাধতে পারে, সেই জায়গাটা হচ্ছে আমি আপনাদেরকে একদম ছোট করে বলে দিচ্ছি যে আমাদের এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার ইওসি। ইওসিটা হচ্ছে গিয়ে আমাদের লেভেল ওয়াইজ হচ্ছে গিয়ে আমরা ইওসি দিতে পারি। এখন লেভেল বলতে এখানে হচ্ছে গিয়ে 3টা লেভেলে আপনার ইওসি দেওয়া যায়, বা 3টা স্টেজে, 3টা প্ল্যাটফর্মে আপনার ইওসি দেওয়া যায়। প্রথমেই হচ্ছে আপনার ফার্স্ট এইড ইওসি, তারপর হচ্ছে বেসিক ইওসি, আর লাস্ট হচ্ছে কম্প্রিহেন্সিভ ইওসি, যেটা আপনি একদম আপনার টার্সিয়ারি লেভেলে দিতে পারেন। তাহলে ফার্স্ট এইড ইওসি যেটা হচ্ছে আপনার একদম কমিউনিটি হেলথ কমপ্লেক্স, এই লেভেলে যেটা আপনার থাকতে হবে। বেসিক ইওসিটা, বেসিক না সরি ফার্স্ট এড ইওসি। ফার্স্ট এড ইওসি আপনার কি কি থাকতে হবে? 3টা ড্রাগ থাকতে হবে, 3টা ড্রাগ আপনার কাছে থাকতে হবে। বেসিক ইওসিতে আপনার কাছে 3টা প্রসিডিউর করতে পারতে হবে, আর লাস্টে হচ্ছে কি আপনার 2টা স্টেপস বা 2টা কাজ হচ্ছে আপনি করতে পারতে হবে। সো ফার্স্ট এইড এর মধ্যে আপনার 3টা ড্রাগের মধ্যে আপনার থাকতে হবে হচ্ছে অক্সিটোসিন। আপনার ধরেন হচ্ছে গিয়ে রোগীর ডেলিভারি করলে 3rd স্টেজ বলেন, বা হচ্ছে গিয়ে পিপিএইচ বলেন, বা হচ্ছে গিয়ে আপনার ইউটেরাইন ইনার্শিয়া, যেই কারণেই বলেন না কেন অক্সিটোসিন আপনার লাগবে, প্রথম ড্রাগ। 2 নাম্বার ড্রাগ যেটা আপনার অবশ্যই লাগবে সেটা হচ্ছে আপনার একটা অ্যান্টিবায়োটিক লাগবে। আপনার সেপটিক অ্যাবর্শন হোক বা সেপটিক শক হোক বা হচ্ছে আপনার পিউপেরাল সেপসিস হোক, যে কারণে রোগী আসুক, আপনার একটা আইভি অ্যান্টিবায়োটিক দিতে পারতে হবে। আর 3 নাম্বার হচ্ছে ম্যাক্সালফ। এই ম্যাক্সালফ ড্রাগটা আপনার থাকতে হবে, এক্লামজিয়া হোক বা হচ্ছে সিভিয়ার পি রোগী আসলে আপনি যেন অ্যাটলিস্ট ম্যাক্সালফটা লাগায় রোগী ট্রান্সফার বা হচ্ছে কি রেফার করে দিতে পারেন। তাহলে এই 3টা ড্রাগ আমার ফার্স্ট এইডে থাকতে হবে। বেসিক ইওসির মধ্যে 3টা প্রসিডিউর আমরা বলেছিলাম থাকতে হবে। কি কি 3টা প্রসিডিউর? আপনার রোগীর ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা করতে পারতে হবে, আপনার ম্যানুয়াল ভ্যাকিউম অ্যাসপিরেশন এমভিএ করতে পারতে হবে, এবং হচ্ছে ফোরসেপস অথবা ভেন্টুস ডেলিভারি করতে পারতে হবে। তাহলে এই 3টা প্রসিডিউর হচ্ছে আপনার বেসিক ইওসির মধ্যে থাকতে হবে। আপনার কম্প্রিহেন্সিভ ইওসি বা টার্সিয়ারি লেভেলে আপনার যে ইওসিটা, সেখানে আপনার 2টা কাজ করতে পারতে হবে। একটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, আর একটা হচ্ছে সিজারিয়ান সেকশন। এই 2টা কাজ আপনি যদি করতে পারেন, এটা হচ্ছে আপনার টার্সিয়ারি লেভেলের ইওসি। সো এই মূলত আমরা এই হচ্ছে আমার সেফ মাদারহুডের 4টা পিলার সম্পর্কে আপনারা একটু দেখবেন। এরপরে দেখবেন এই চ্যাপ্টার 38-এ আমাদের ম্যাটারনাল মর্টালিটি সম্পর্কে কিছু কথা বলা আছে। ম্যাটারনাল মর্টালিটিটা আমার কাছে মনে হয়েছে যে ম্যাটারনাল মর্টালিটি থেকে যদিও কখনো প্রশ্ন আসে নাই, তারপরও ইন কেস যদি আসে, ম্যাটারনাল মর্টালিটি কাকে বলে ডেফিনেশনটা হচ্ছে কি দেখে রাখবেন। ম্যাটারনাল মর্টালিটি রেট ডেফিনেশনটা দেখে রাখবেন, যে হচ্ছে কি আমার কতজন মা
মারা গেল আউট অফ 1 লাখ লাইভ বার্থ, 1 লাখ লাইভ বার্থের সাথে কম্পেয়ার করে আমার কতগুলা মা হচ্ছে, কতগুলা ম্যাটারনাল ডেথ হলো, এটাই হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেট। এখন কারেন্ট আপনার পরীক্ষার আগে কত চলছে সেটা একটু জাস্ট দেখে যাবেন, এবং ম্যাটারনাল মর্টালিটি রেটের কজেস গুলা জাস্ট একটু একবার রিডিং দিয়ে যাবেন যে কি কি কারণে আমাদের ইনক্রিজ ম্যাটারনাল মর্টালিটি থাকে। এখানে হচ্ছে দেখবেন যে ফার্স্ট কজই বলা আছে ডিউ টু হেমোরেজ। হেমোরেজের জন্যই দেখা যায় যে 35% কেসেসে আমার মায়ের 31% কেসেসে আমার মায়ের মর্টালিটি হয়। এই হেমোরেজ ছাড়াও আর কি কি কারণে হতে পারে? হেমোরেজ ছাড়াও হচ্ছে কি দেখা যায় যে আপনার হাইপারটেনসিভ ডিসঅর্ডারস ইন প্রেগন্যান্সি, তার মানে হচ্ছে আমার প্রি এক্লামশিয়া, সিভিয়ার প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া বা হেল্প সিনড্রোম, এই সমস্ত কারণেও দেখা যায় যে মা মারা যায়। সাধারণত দেখা যায় যে আপনার এক্লামশিয়ার জন্য ডেথ বা এই ম্যাটারনাল মর্টালিটি রেটটা হচ্ছে অ্যাবাউট 24%। এছাড়াও ইনফেকশনের জন্য হচ্ছে আমার মা মারা যায় অ্যাবাউট 7% ক্ষেত্রে, ইনফেকশনের জন্য মা মারা যায়। এছাড়া অবস্ট্রাক্টেড লেবারে 3% কজ হচ্ছে আপনার এমএমআর এর 3% কজ হচ্ছে এই অবস্ট্রাক্টেড লেবার, এবং আদার্স অন্যান্য কজে হচ্ছে গিয়ে মা মারা যেতে পারে। অন্যান্য হচ্ছে গিয়ে আপনার মেডিসিন বা অন্যান্য সার্জিক্যাল কজের জন্য আমার প্রেগনেন্ট লেডি বা হচ্ছে গিয়ে আমার অবস্টেট্রিক পেশেন্ট মারা যেতে পারে। সো এই হচ্ছে গিয়ে আমরা ম্যাটারনাল মর্টালিটিটা এখান থেকে দেখে রাখবো। আর এছাড়া চ্যাপ্টার 38 এ দেখবেন আপনাদের আরেকটা টপিক লেখা আছে এসডিজি আমাদের এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটা এখনো চলছে 2030 পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার এটা এক্সটেন্ড করা হয়েছে। এসডিজি নেওয়া হয়েছিল হচ্ছে গিয়ে আপনাদের 2015-তে, 2015 নেয়ার ইনিশিয়েটিভ নেয়ার পরেও হচ্ছে কি আরো 2বার এক্সটেন্ড করা হয়েছে, এবং আলটিমেটলি এটা এক্সটেন্ড করছে আপ টু 2030। আপনি জাস্ট জেনে রাখবেন এখান থেকে যে এসডিজির কোন গোলগুলা হচ্ছে হেলথ রিলেটেড গোল, জাস্ট এটা হচ্ছে একটু জেনে রাখবেন। এখানে দেখবেন যে হচ্ছে আবার গোল নাম্বার 4, যেটা গোল নাম্বার 4টা হচ্ছে রিলেটেড টু হেলথ কেয়ার। সো আমি জাস্ট হচ্ছে গিয়ে এখান থেকে এই এসডিজির গোল নাম্বার 4টা দেখে রাখবো, এবং হচ্ছে গিয়ে জাস্ট একটু জেনে রাখবো। এসডিজি সম্পর্কে একটা রিডিং এখান থেকে দিয়ে রাখবেন। টিল নাও এই সমস্ত টপিক গুলো থেকে প্রশ্ন আসে নাই বলে আমরা আসলে এগুলাতে খুবই অল্প অল্প করে এগুলা নিয়ে আমরা ডিসকাস করে গেলাম। আশা করি যে হচ্ছে কি আপনাদের এর বাহিরে পরীক্ষাতে কিছু আসবে না। মূলত আপনারা অ্যানিমিয়া এবং জন্ডিস, এই 2টা টপিক হচ্ছে এখান থেকে একদম মাস পরীক্ষার আগের দিন রাতেও এগুলা দেখে যেতে হবে। এগুলা থেকে প্রশ্ন আসে কমনলি। সো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আর যদি হচ্ছে পড়ার সময় যদি আপনাদের মনে হয় যে কোনো প্রশ্ন হয়েছে বা হচ্ছে কনফিউশন লাগছে, সেই ক্ষেত্রে আপনারা গ্রুপেও ট্যাগ করে দিতে পারেন বা আমাকে পার্সোনালিও টেক্সট করতে পারেন। কোনো প্রশ্ন না থাকলে আমরা তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। সবার জন্য অনেক দোয়া এবং অনেক শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম।